গল্প অহেপ্রিয়। লেখনীতে জান্নাতুল নাইমা। সূচনা পর্ব। আমি আমার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার স্বামীকে হসপিটালাইজেশন করা হয়েছে। আজ রাতেই তার অপারেশন। অপারেশন শেষে জ্ঞান ফিরতেও বেশ অনেকটা সময় লাগবে। এত বড় সুযোগ আমি আর কখনোই পাব না। তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। খুব ভোরে এ শহর ছেড়েও চলে যাব। ঝড় বৃষ্টি শুরু না হলে এতক্ষণে আমি শহরের বাইরেও চলে যেতাম। প্লিজ ম্যাম, আজকের রাতটা আপনার বাসায় জায়গা দিন আমায়। আপনি ছাড়া কেউ আমায় বাঁচাতে পারবে না। কেউ পারবে না আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে। ভার্সিটির প্রফেসর সালমা রহমান সাবার পা জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আহি। ওয়াইফ অফ হ্যাভেন তালুকদার। এলাকার সাবেক সংসদ সদস্য হুমায়ুন তালুকদার এর একমাত্র পুত্রবধূ মিসেস আহিয়ানা আহি। সালমা রহমান সাবা ভ্রু কুঁচকে সন্দেহী চোখে তাকালো আহির দিকে। আহি অসম্ভব সুন্দরী একটা মেয়ে। ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকা করা হলে প্রথম সারিতেই হবে তার স্থান। বলিউডের 90 দশকের হিরোইন দিব্যা ভারতীর সঙ্গে গুলিয়ে ফেলা যায় আহিকে। অমাইক এই সুন্দরীর হাজবেন্ড অবশ্যই বেশ সুদর্শন হওয়া উচিত ছিল। কিন্তু না, তা হয়নি। এ পৃথিবীটা বড়ই অদ্ভুত, সেই সাথে অদ্ভুত এ পৃথিবীর নিয়মগুলো। তা না হলে কি আহির মতো চাঁদ সুন্দরীর কপালে জোটে কৃষ্ণবর্ণের হ্যাভেন তালুকদারের মতো স্বামী? ভার্সিটিতে প্রায় অনেক স্টুডেন্টকেই হ্যাভেন আর আহিকে নিয়ে কানাঘুষা করতে শোনা যায়। কেউ বলে, আহিকে হ্যাভেন ক্ষমতার জোরে তুলে এনে বিয়ে করেছে। পাওয়ার আছে বলেই না কুৎসিত দেখতে হলেও বউ পেয়েছে চাঁদ সুন্দরী। আবার কেউ কেউ বলে, আহির পরিবার অত্যন্ত দারিদ্র, যার ফলে অর্থ, সম্পদ আর ক্ষমতার লোভেই আহির বাবা মা হ্যাভেন তালুকদারের হাতে মেয়েকে তুলে দিয়েছেন। কেউ বলে, হ্যাভেন আর আহির দাম্পত্য জীবন খুবই সুখের। কেউ বলে, তাদের দাম্পত্য জীবন খুবই দুঃখের। কেউ বলে তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। কেউ বলে, হ্যাভেন শুধু সৌন্দর্যের পূজারী, আর আহি উপায় না থাকায় এক বুক যন্ত্রণা নিয়ে, বিতৃষ্ণা নিয়ে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে। কিন্তু ভিতরের সত্যিটা হয়তো আহি আর হ্যাভেনই সঠিকভাবে বলতে পারবে। এই দম্পতি যে ভীষণ রহস্যে ঘেরা তা বুঝতে আর বাকি নেই সাবার। এক স্টুডেন্টের মুখে শুনেছিল, হ্যাভেন তালুকদারের উপরও যেমন কালো ভিতরও তেমনই কালো। তার জীবনে আলোর ছিটে ফোঁটাও নেই। কিন্তু কোথায় এমন বউ যার ঘরে আছে তার জীবনে অন্ধকার থাকার প্রশ্ন আসে কোথায় থেকে? নাকি আহি তাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি? এজন্যই কি স্বামীকে মৃত্যুশয্যায় রেখে বাসা থেকে পালিয়ে এসেছে সে? আহির দিকে এক ধ্যানে চেয়ে আছে সাবা। মেয়েটার ভয়েস কখনো এমন স্পষ্ট ভাবে শুনেনি সে। ভার্সিটিতে সবসময় মাথা নিচু করে স্বামীর হাত ধরে যায়। ক্লাসে চুপ করে বসে আবার চুপ করে মাথা নিচু করেই বেরিয়ে যায়। তাদের স্বামী স্ত্রীর সামনে পিছনে সবসময় কমপক্ষে 7-8 জন করে ছেলেরা থাকে। মেয়েটাকে কখনো কোন বান্ধবী বা বন্ধুর সাথে মিশতে দেখেনি। প্রয়োজনও কি পড়ে না। পরলেই বা কি? শহরের নামকরা নেতার পুয়েবধূ, নামকরা নেতার বউ, তাদেরকেই সাধারণ মানুষের প্রয়োজন পড়ে সচরাচর। সাধারণ মানুষকে তারা বর্ষর স্বার্থ ছাড়া স্মরণ করে না। এবছর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হ্যাভেন তালুকদার। তারুণ্যের বিজয়ে দলীয় কার্যালয়ে নতুন এমপিকে স্বাগত জানাতে চলছিল ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের উৎসব। উৎসব পালন করে রাত 8টার দিকে নিজ বাড়ি ফেরে হ্যাভেন। নিয়ম করে রোজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় স্ত্রীর কপালে ভালোবাসার গভীর চুম্বন একা দেয় হ্যাভেন। এবং বাড়িতে প্রবেশ করার সময়ও সদর দরজায় দাঁড়িয়ে সর্বপ্রথম স্ত্রীর কপালে চুম্বন একে ভেতরে প্রবেশ করে। আজও তার ব্যতিক্রম করেনি। কিন্তু সে সময়ই পিছন থেকে পরপর 3টে গুলি এসে লাগে তার পিঠে। আহত অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরে হ্যাভেন। কঠিন কণ্ঠে বলে, আমি যদি আজ এ মুহূর্তে মারা যাই তাহলে তোমার পড়াশোনা আজ এ মুহূর্ত থেকেই বন্ধ। এ বাড়ির চৌকাঠে পা দেওয়ার সাহসও কোনোদিন করবে না তুমি। তোমার দেহ, মন শুধুই আমার। আমার জিনিসে আমি কাউকে ভাগ বসাতে দেইনি, মৃত্যুর পরও দেব না। তুমি শুধু এক আমারই। আহি হ্যাভেনকে দুহাতে ধরে কেঁদে ফেলল। হ্যাভেন ঢলে পড়ল তার বুকে। হ্যাভেনের মা, বোন আর ভাইরা এগিয়ে আসতে নিতেই হাত উঠিয়ে বলল, কেউ এগোবে না। এটা যদি আমার শেষ সময় হয়, যদি এ সময়ের নিঃশ্বাসটুকুই হয় আমার শেষ নিঃশ্বাস, তো সেটুকু সময়, সেটুকু শ্বাস আমি আমার প্রিয়তমার বক্ষস্থলে মাথা রেখে নিতে চাই।
প্রিয়তমার বক্ষস্থলে কান পেতে শুনতে চাই তার বিধ্বস্ত হৃদয় আমার নামটি। অনুভব করতে চাই আমার প্রিয়তমার আমার প্রতি সকল বিতৃষ্ণাকে, সকল ঘৃণাকে, সকল ভয়কে। বলতে বলতে নেতিয়ে পড়ল আহির বুকে। হ্যাভেনের মা রুবিনা তালুকদার মেঝেতে বসেই হাউমাউ করে কাঁদতে শুরু করে। হেভেনের দুই ভাই বাড়ির বাইরে শত্রুর অনুসন্ধান করতে গেছে। দ্রুত অ্যাম্বুলেন্সও এসে পড়ে। তখনও জ্ঞান হারায়নি হ্যাভেন। অমন আহত অবস্থায়ও স্ত্রীকে দুহাতে জড়িয়ে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়েছে সে। সে মুহূর্তেও আহি অনুভব করে লোকটা মেন্টালি সিক। বাড়ির সকলে মাথা নিচু করেছিল। হ্যাভেন যখন ফুটবল মাথাটা উঁচিয়ে কাপা হাতে আহির দুগালে স্পর্শ করে তার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয় মিলিত করতে উদ্যত হয় আহি তখন নিচু স্বরে বলে, আপনি ওনাদের অনুমতি দিন আপনাকে নিয়ে যেতে। আপনার চিকিৎসা প্রয়োজন, প্লিজ পাগলামি করবেন না। হ্যাভেন তখন ক্ষিপ্ত হয়ে আঁকড়ে ধরে তার ওষ্ঠদ্বয়। উপস্থিত সকলেই মাথা নিচু করেই ছিল। লজ্জায়, ভয়ে কেউ চোখ তুলে তাকানোর সাহস করেনি। একসময় হ্যাভেনের অনুমতি পেয়েই তাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় হসপিটালে। বাড়ির সকলের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। গুরুতর আহত অবস্থায় হ্যাভেনকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়। বাংলাদেশে সংসদ সদস্যদের সাথে সাধারণত পুলিশ সদস্য দেহরক্ষী হিসেবে থাকে। তবে পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানিয়েছেন, বাসায় হ্যাভেন তালুকদার দেহরক্ষী রাখতেন না। বাসার বাইরে গেলেই শুধুমাত্র দেহরক্ষী নিয়ে যাবে বলেছিলেন তিনি। সকলেই হ্যাভেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তালুকদার বাড়িতে রুবিনা, আহি আর কাজের কটা মেয়ে ছাড়া কেউ ছিল না। তাদের বাড়ির বউদের বাইরে যাওয়ার নিয়ম নেই। স্পেশালি আহির তো আরই না। মৃত্যুশয্যায় থেকেও হ্যাভেন কড়াভাবে বলে গেছে আহি যেন রুম ছেড়ে নিচেও না আসে। সকলেই যখন আতঙ্কের মধ্যে আহি তখন মুক্তির পথে পা বাড়ায়। হ্যাঁ, মুক্তি, মুক্তি চায় সে। হ্যাভেন নামক আতঙ্ক থেকে মুক্তি পেতেই বাড়ি থেকে পালিয়ে যায়। পুরো বাড়িতে পুলিশ গার্ডে থাকবে জানামাই তারা আসার আগেই পালায় আহি। ঝড় বৃষ্টির রাতে বের হয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না, কিন্তু তাকে তো পালাতেই হবে। যত যাই হোক না কেন মৃত্যুকে বেছে নেবে, তবুও আর তালুকদার বাড়ি ফিরবে না সে। এমন একটা বাড়ি তালুকদার বাড়ি যেখানে না শান্তিতে বাঁচা যায় আর না শান্তিতে মরা যায়। একদিন হ্যাভেনি আহিকে সাবা ম্যামের বাসা চিনিয়েছিল। আর আজ এই বিপদে সেই চেনাটাই কাজে লেগে গেল। কলিং বেল বাজানোর পর দরজা খুলতেই সাবাকে দেখে আহি আতঙ্কিত গলায় আশ্রয় চায়। যেখানে এমপির বাড়ির প্রতিটি সদস্য হসপিটাল রয়েছে, এলাকায় প্রায় ধ্বংস লীলা চলছে। সেখানে এমপির স্ত্রী আহিয়ানা আহি বাড়ি থেকে পালিয়েছে শহর ছেড়ে চলে যাবে বলে। এত ভাবনায় মাথা ধরে গেল সাবার। এদের নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল তার, আজ যেন তা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। ধীরস্থির ভাবে আহিকে নিয়ে সোফায় বসালো সাবা। এক গ্লাস পানি ভরে আহির সামনে ধরতেই আহি গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। মেয়েটার চোখে মুখে মারাত্মক ভয় দেখতে পাচ্ছে সাবা। ফুলের মতো মেয়েটার জীবন কি ভীষণ জটিলতায় ঘেরা। সাবা আর চুপ থাকতে পারল না, প্রশ্ন করল, স্বামীকে মৃত্যুশয্যায় রেখে এভাবে পালাচ্ছ কেন আহি? হাউমাউ করে কেঁদে উঠল আহি। ভয় কাঁপছে মেয়েটা। কাপা গলায় বলল, কাউকে বলবেন না প্লিজ ম্যাম। আপনি আমাকে সাহায্য করুন, আপনি ছাড়া কেউ নেই আমাকে সাহায্য করার। কিন্তু তোমার স্বামীর হাত কতটা লম্বা তা আশা করি তুমি জানো। যদি সে তোমায় খুঁজে বের করে কি হবে? প্রাণে মারবে না ম্যাম? যদি তাই হতো আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটাই আমাকে দেওয়া হতো। বলেই অঝরে কাঁদতে লাগলো। সাবার মনে হাজারো প্রশ্ন ওকি বুকি করছে। অতিরিক্ত উত্তেজনায় তারও গলা শুকিয়ে গেল। নিজেকে কিছুটা দমিয়ে সে বলল, তুমি কি জানো বিয়ের পর হাজব্যান্ডের থেকে পারমিশন না নিয়ে এভাবে হাজব্যান্ডের বাসা থেকে বের হওয়া উচিত নয়। আর তুমি যা বলছো এটা ঘোর অন্যায়, পাপ। না, অন্যায় নয়, পাপ নয়, বরং দিনের পর দিন আমার সাথেই অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। কি করে বিশ্বাস করব? তোমার শ্বশুর বাড়ির প্রতিটি ব্যক্তিই খুব সম্মানীয় এবং আদর্শবান। দেশ এবং জনগণের পরম বন্ধু তারা, তাদের সাথে তুমিও তো অন্যায় করতে পারো। আমি অন্যায় করছি না। আমি বাঁচতে চাই, আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই, আমি শান্তিতে ঘুমাতে চাই। দম বন্ধ করা জীবন কাটাতে আর ভালো লাগে না আমার ম্যাম, আর ভালো লাগে না। তুমি কি কোনোভাবে জোর জুলুমের শিকার আহি? যদি তাই হয় তাহলে সবটা খুলে বলো আমায়। আমি তোমায় সাহায্য করব। সাবার দিকে তাকালো আহি।
বলল, যেখানে নিজের বাবা মাই এসব থেকে বাঁচাতে পারেনি সেখানে আপনি কিভাবে পারবেন ম্যাম? সবটা বলো আমায়, তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল, সত্যি কি জোর করে নাকি তোমার বাবা মা টাকার লোভে পড়ে বিয়ে দিয়েছেন তোমায়? হ্যাঁ জোর করে, এই বিয়েতে আমার মতোই ছিল না। জোর করে তুলে এনে বিয়ে করেছেন উনি আমায়। গত ১.৫ বছরে যা যা ঘটেছে সবটাই জোর জবরদস্তি করে। বৈধভাবে দিনের পর দিন ধর্ষিত হচ্ছি আমি। দিনের পর দিন রোবটের মতন জীবন পার করে যাচ্ছি। আমি ক্লান্ত ম্যাম, খুব ক্লান্ত আমি। কিভাবে হলো দেখা তোমাদের? কি করে নজরে পড়লে ওর? বিয়ের বয়স বছরখানেক হওয়ার পরও কেন মেনে নিতে পারছো না? বউ করে যখন ঘরে তুলেছেই তাহলে কিসের এত জোর জুলুম? নাকি তুমি তাকে মেনে নিতে পারোনি স্বামী হিসেবে? কি করে পারবো ম্যাম? আপনি হলে পারতেন। যদি আজ আমার জায়গায় আপনি থাকতেন পারতেন মেনে নিতে। সাবা চুপ হয়ে গেল। মলিন চোখ মুখে চেয়ে রইল আহির বিধ্বস্ত মুখপানে। মলিন হাসল আহিও। বলতে শুরু করল তার জীবনে শুরু হওয়া কালো অধ্যায়ের গল্প। ২০১৮ সালের ১৪ই এপ্রিল ছিল সেদিন। বান্ধবীদের সাথে মেলায় গিয়েছিলাম। ছোট বোনের জন্য পুতুল কিনবো বলে কয়েকটা দোকানে ঘুরছিলাম। হঠাৎ বান্ধবী মিনা বলল, দেখ দেখ ছেলেটা কি লম্বা, পুরাই ঋত্বিক রওশন, সামনে পিছে এত ছেলে কেন রে, এ কোন নেতা নাকি? ওর বলা কথাটা শুনে ওর ইশারা করা হাতকে অনুসরণ করে তাকাতেই দেখতে পেলাম মাঠের মাঝখানে গোল করে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে রয়েছে কৃষ্ণবর্ণের একজন অপরিচিত পুরুষ। লম্বা চওড়া পুরুষটির গায়ের রং কালো হলেও চেহারায় বিশেষ মাধুর্য রয়েছে। ভাবমূর্তি দেখে বোঝাই যাচ্ছিল বর্ষর কোন নেতা হবে। আমি মুচকি হেসে চোখ ফিরিয়ে নিয়ে আবারও পুতুল দেখায় মনোযোগ দিলাম। কিন্তু আমার বান্ধবীরা ছিল প্রচণ্ড দুষ্টু প্রকৃতির। ওরা সেই পুরুষটিকে নিয়েই গবেষণা করতে থাকল। মিনা তার প্রশংসায় পঞ্চমুখা রাখি নাক ছিটকালো, বলল, উমহ কি ঢং, কালার কালা চোখে আবার কালা চশমা দিছে, বিশ্রী দেখা যাইতাছে ব্যাটারে। নেতার খ্যাতা পুরি এমন কাইলারে ক্যাডায় নেতা মানে হো। ওদের কথা শুনে আমি বললাম, সেভাবে বলিস না, কালো হলেও ওনার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে। এভাবে নিন্দা করিস না। বলা তো যায় না ওনার মতো দেখতে বর যদি তোর কপালে জোটে। ও বাবা, কি ব্যাপার আহি, লোকটার জন্য দেখছি তোর হেব্বি দরদ। শেষমেশ এই কাইলা ভূতকেই তোর মনে ধরল। ওকে জানু, তোমার মনের কথা আমি দায়িত্ব নিয়ে ওনাকে জানিয়ে দিচ্ছি বলেই আখি দৌড়ে ছেলেগুলোর কাছে চলে গেল। আমি আর মিনা তো ভয় শেষ। এই মেয়ে সব সময় কোন না কোন অঘটন ঘটিয়েই ছাড়ে। কোন ভয়ডর নেই এই মেয়ের মনে। কলেজে পাড়ায় যেমন সাহস দেখায় সেদিনও মেলায় সাহস দেখিয়ে ফান করতে যায়। আর ফাঁসিয়ে দেয় আমাকে। ভিড়ের ভিতর ঢুকে একদমে বলে, ভাইয়া ভাইয়া আপনাকে দেখে আমার বান্ধবী হেব্বি ক্রাশ খাইছে, বলছে আপনার মধ্যেও নাকি অন্যরকম একটা সৌন্দর্য আছে। আপনি কি বাকি কথা বলতে দেয়নি? মিনা ভিড় থেকে টেনে নিয়ে আসে আখিকে। আমিও চোখ রাঙিয়ে ওর হাত টেনে নিয়ে বকতে শুরু করি। আমরা তিনজনের কেউ আর পিছন দিক তাকাইনি। তাকালে হয়তো দেখতে পেতাম প্রায় ১০-১২ জন ছেলে পিছু নিয়েছে আমাদের। মিনা বলে, আরে আখি তোর মাথা খারাপ হয়েছে, আমাদের আহি খাবে ওই ছেলেকে দেখে ক্রাশ। আমি ক্রাশ খেয়েছি বলে আহিও খাবে নাকি? কোথায় আহি, কোথায় ওই ছেলে? আহির পাশে ওকে আদেও মানাবে? আহিকে ওই ছেলের পাশে কেমন লাগবে জানিস? বাদরের গলায় মুক্তোর মালা বলেই খিলখিল করে হাসতে লাগলো। আবারও বলল, বুঝলি না তো, মানে ওই ছেলে বাদর আর আমাদের আহি মুক্তোর মালা। মিনার ওই একটা কথাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। পিছন থেকে একটি পুরুষালী কণ্ঠ ভেসে এলো, তাই নাকি? তাহলে তো মুক্তোর মালা গলায় পড়তেই হয়। আমরা তিনজনই স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। পিছন ঘুরে যেই ১০-১২ জন ছেলে দেখলাম অমনি তিনজনই তিনজনের হাত চেপে ধরে দিলাম দৌড়। কিন্তু বাড়ি ঢুকতেই আরেক দফা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাদের ওঠানে সেই ১০-১২ জন পুরুষ চেয়ারে বসে আছে। একপাশে ৮টা বাইক, আমার সাথে তখন মিনা বা আখি কেউ ছিল না। ভয় দুরু বুকে এগিয়ে গেলাম ঘরের দিকে। আমার বাবা আর মায়ের করুণ মুখের দিকে তাকাতেই ভয়ে শিউরে উঠলাম। ছোট বোন দৌড়ে এসে জিজ্ঞেস করল, আপু আমার পুতুল কোথায়? আমি কোন উত্তর না দিয়ে মায়ের কাছে গিয়ে কাপা গলায় প্রশ্ন করলাম, আম্মু এরা এখানে কেন? আমার নামে বিচার দিতে এসেছে। আম্মু তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আর জানালেন ওখানে যারা বসে আছে তারা শহরের নামকরা নেতার চেলা ফেলা।
এবং একজন নামকরা নেতা হুমায়ুন তালুকদারের বড় ছেলে হ্যাভেন তালুকদার। তারা এসেছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আর পাই হিসেবে হ্যাভেন তালুকদারকে গ্রহণ করে নিতে। আম্মুর কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি উত্তেজিত হয়ে বলে ফেললাম, অসম্ভব। তখনই রুমে ঢুকলেন হ্যাভেন তালুকদার। মেলায় দেখা সেই কৃষ্ণবর্ণের অপরিচিত পুরুষটি। তাকে দেখেই আমি রেগে বললাম, এটা কি ধরনের অসভ্যতাম? কারো রুমে ঢুকতে হলে নক করে পারমিশন নিয়ে ঢুকতে হয়, তা কি আপনি জানেন না? আম্মু তখন আমার হাত চেপে ধরল। আতঙ্কিত হয়ে বলল, চুপ কর আহি, চুপ কর। বাবা বসো, তুমি কিছু মনে করো না, মেয়ে আমার বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। আমি অবাক হয়ে তাকালাম মায়ের দিকে। হ্যাভেন তখন মুচকি হেসে বলল, আই লাইক ইট শাশুড়ি মা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আমার হবু বউয়ের সাথে আলাদা কথা বলতে পারি? যদি মাইন্ড করেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি শাশুড়ি মা, আপনি এবার আসতে পারেন বলেই আম্মুকে দরজার দিকে ইশারা করল। সে মুহূর্তেই আমি বুঝে গেলাম লোকটা অসভ্যের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে, বেয়াদবের চরম সীমানায় পৌঁছে গেছে। আমার বাবা মা নিরীহ মানুষ। নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের। এলাকায় বড় বড় নেতা ঢুকেছে, এতে এলাকার মানুষের ভয়ের শেষ নেই। তারা নিজ ঘরে চোরের মতো বসে আছে। কেউ এগিয়ে আসেনি আমাদের সাহায্য করতে। বাবা মা বোন ওঠানে মাথা নিচু করে বসেছিল। আর রুমের ভিতর ছিলাম আমি আর হ্যাভেন। আম্মু বের হওয়ার সাথে সাথেই দরজা লাগিয়ে দেয় হ্যাভেন। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। আমার সেই ভয়ার্ত মুখ দেখে হো হো করে হেসে ওঠে হ্যাভেন, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আই লাইক ইট। গা ঘিনঘিন করে ওঠে আমার। দুহাতে নিজের কাপড় খামচে ধরি। হ্যাভেন অসভ্যের মতো আমার পাশে ঘুরতে থাকে। একসময় বিছানায় পায়ের উপর পা তুলে বসে। আমি ঠায় দাঁড়িয়েই আছি। সে আমার দিকে বিশ্রী নজর বুলাতে থাকে আর বলে, অশুভ তিথিতে জন্ম আমার। আমার সান্নিধ্যে এলে সকল শুভ হয়ে যায় অশুভ। সকল সুন্দর হয়ে যায় অসুন্দর। সকল ভালো হয়ে যায় খারাপ। সব ঠিক হয়ে যায় বেঠিক। আমার উপস্থিতি সকলের জন্য হয়ে ওঠে শ্বাসরুদ্ধকর। আমার আমিকে না গ্রহণ করা যায়, না বর্জন করা যায়, সেই আমিকে স্বামীর স্থান দিতে হবে তোমায়। স্বামী মানে বোঝো তো, তোমার আমার ধর্মে বলা আছে আল্লাহর পর যদি কাউকে সেজদা করা জায়েজ হতো তাহলে স্ত্রীকে বলা হতো নিজ স্বামীকে সেজদা করতে। তোমার সেই অমূল্য মানুষটি হব আমি। তোমার সারা অঙ্গের নামকরণ হবে আমার নামে। তোমার প্রতিটা নিঃশ্বাস সঞ্চালন করবে আমার নামে। তোমার ধ্যান হবে আমি, তোমার জ্ঞান হবে আমি, তুমি পুরোটাই হবে আমিময়। আশ্চর্যের শেষ পর্যায়ে চলে যাই আমি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলি। ছোটবেলা থেকেই যে কেউ প্রথম দর্শনেই সুন্দরী বলে আখ্যায়িত করে। ক্লাস 6 থেকেই আমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। পড়াশোনায় ভালো বলে মা চাইতেন আমি পড়াশোনা করি। তাই বিয়ের প্রস্তাব নিয়ে এলে বাবা কিছু না বললেও মা সরাসরি না করে দিতেন। মেট্রিক পাশ করার পর থেকে শুরু হয় অত্যাচার, সকাল বিকাল বাড়িতে ঘটক আসা যাওয়া করত। ছেলের মা বাবা লোভ দেখাতো। ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে নিবে, রাজরানী করে রাখবে। বিয়ের পর পড়াশোনাও করাবে। আমাদের পারিবারিক অবস্থার উন্নতি করে দেবে, এই সেই নানা রকমের লোভ দেখাতো। আমার বাবা লোভে পড়লেও মা কখনো এসবে মন দিত না, কারণ আমার মায়ের বড় বোনের শ্বশুর বাড়ির লোকও নাকি এমন অনেক ভালো মানুষই দেখিয়ে বাড়ির বউ করেছিল। কিন্তু খালার সেখানে সুখ হয়নি। পড়াশোনাও করায়নি, যার ফলে এখন অবধি শ্বশুর বাড়ির অত্যাচারে ভুগছে। আগে শ্বশুর শাশুড়ি আর এখন ছেলে বউয়ের অত্যাচার সহ্য করছে। এসব দেখেই মা আমাকে আর ছোট বোনকে সব সময় বলতো, আহি আমি তোদের উচ্চ শিক্ষিত করব। আমি যদি মারা যাই তাহলে অনাকে তুই মানুষের মতো মানুষ করবি। তোরা দুবোন নিজের পায়ে দাঁড়াবি। কখনোই অন্যের ওপর ভরসা করবি না। কখনো অন্যের কাছে মাথা নত করে জীবন পার করবি না। সেই মায়ের মেয়ে আমি, সদ্য 18তে পা দিয়েছি, তখন আমি বরাবরই প্রচণ্ড সাহসী। পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি কোন অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয়। তাছাড়া মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসে ভদ্রভাবে, সভ্যতা বজায় রেখে। অথচ ওই মানুষটা গুন্ডা মোস্তানদের মতো আচরণ করছে। কথার মাঝেই পাওয়ার দেখাচ্ছে। বিয়ে তো পুতুল খেলা নয়, বিয়ে মামাবাড়ির আবদারও নয়, এভাবে অসভ্যের মতো বিয়ের প্রস্তাব দিলে কোন মেয়ে রাজি হবে? যেখানে বিয়ের জন্য মানসিকভাবেও প্রস্তুত নই আমি। তাই ত্যাজি গলায় বললাম, বিয়ে কোন ছেলে খেলা নয়।
আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, এতে কোন ভুল নেই, কিন্তু আপনার প্রস্তাবের ধরনটা খুবই বাজে। তাই আপনার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা বলা মাই উনি ভয়ঙ্কর এক হাসি দিলেন। সেই হাসিতে বিরক্ত যতটা না হয়েছিলাম তার থেকেও ভয় পেয়েছিলাম দ্বিগুণ। কিন্তু সে ভয়টা ওনাকে বুঝতে না দিয়ে অপমানের সুরে বললাম, এবার আপনি আসতে পারেন। কথাটা বলে আমি যেই দরজা খুলতে যাব অমনি উনি আমার হাত টেনে ধরলেন। আমার মেজাজ গরম হয়ে গেল। অচেনা একজন পুরুষ মানুষ এভাবে আমাকে স্পর্শ করবে আর আমি সেটা মেনে নেব? পিছন ঘুরে ঠাস করে এক থাপ্পড় লাগিয়ে দিলাম গালে। রাগান্বিত গলায় বললাম, ডোন্ট টাচ মি। নেতা হন আর যাই হন না কেন আমি ভয় পাই না আপনাকে। মেয়েদের শরীরে বিনা পারমিশনে স্পর্শ করার শাস্তি এটাই। আপনি নেতা বলে অন্যান্য মেয়েরা খাতির যত্ন করলেও এই আহি সেটা করবে না। উনি আমার হাতটা ছেড়ে দিলেন। ওনার চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করল। রক্তিম চোখে আমার দিকে তাকালেন উনি। ওনার সেই চাহনিতে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। নিজেকে স্ট্রং রেখে শুকনো এক ঢোক গিলে যেই চলে যাব তখনই উনি হিংস্র গলায় বলল, আই ডোন্ট লাইক ইট বলেই আমাকে খুব হিংস্রভাবে সুন্নিতে তুলে ওনার কাঁধে তুলে নিয়ে ঘর থেকে বের হলো। প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি ঘটল। যখন বুঝলাম তখন লজ্জায় মরে যেতে মন চাচ্ছিল। চিল্লাতে শুরু করলাম। দুহাতে সমান তালে কিল ঘুষি দিতে শুরু করলাম। কিন্তু এতে উনি বিন্দু পরিমাণ রেসপন্সও করলেন না। সকলের সামনে নিয়ে গিয়ে গলা উঁচিয়ে বললেন, আমার বউকে আমি নিয়ে গেলাম। তোরা আমার শ্বশুর শাশুড়ি আর শালিকাকে যত্ন সহকারে আমার রাজ্যে নিয়ে যাবি। আমার বাবা ভয়ে দুহাত জোর করে কেঁদে ফেলে বলে, বাবা গো, আমরা ছোটখাটো মানুষ। আমাদের কাছে জীবনের থেকেও সম্মানের মূল্য অনেক বেশি। এভাবে আমার মেয়েটাকে নিয়ে যেও না। তাহলে যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না। উনি তখন বিশ্রীভাবে হাসতে থাকে আর বলে, আহ শ্বশুর মশাই, মুখ দেখাতে না পারলে ঘরে শুয়ে বসে আরাম করবেন। কি দরকার এমন চাঁদ মুখখানা সমাজকে দেখানোর? আমার শাশুড়ির জিনিস অন্য কেউ কেন দেখবে শ্বশুর মশাই? ইটস ভেরি বেড। আমার বাবা ওনার দুপা আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মা আঁচলে মুখ গুজে কাঁদছিল তখন। ভয় ছোট বোনও কান্না শুরু করে। আমি ওনার থেকে ছুটার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। বাবার থেকে পা ছুটিয়ে উনি আবারও বিশ্রীভাবে হাসতে শুরু করে আর বলে, আই ডোন্ট লাইক ইট শ্বশুর মশাই। বয়স হয়েছে আপনার, এত উত্তেজিত হবেন না। লোকের কাছে মুখ দেখানোর প্রয়োজন যাতে না পড়ে সেই ব্যবস্থা আমি করে দিব। বাজারঘাট সংসার কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ে জামাই আছে তো এত চাপ নিচ্ছেন কেন? এত চাপ নিবেন না। এ বয়সে এত চাপ নিলে তো স্ট্রোক করে মরে যাবেন আর আমার শাশুড়ি মা হয়ে যাবে বিধবা। আমি কিন্তু বিধবা শাশুড়ি এলাও করব না বলেই চোখ মেরে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পুরো এলাকার মানুষ দূর থেকে তামাশা দেখে। কেউ এগিয়ে আসে না আমাকে ওই হিংস্র মানুষটার থেকে রক্ষা করতে। হাত পা ছুড়াছুড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাই আমি। বুঝে যাই বিশ্রীভাবে ফেঁসে গেছি আমি। না গায়ের জোর না ক্ষমতার জোর কোনোটাই নেই আমার। এই লোকটার সাথে পারবো না আমি। আমাকে অন্যভাবে কিছু করতে হবে। আইনের সহায়তা নিতে হবে। এলাকার সবাই চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা হয়ে রইল। যার কেউ নেই তার আল্লাহ আছে। দেশের আইন এতটাও ফুরবল নয়, আইনের সহায়তা নিলে নিশ্চয়ই এই লোকটার কঠিন শাস্তি হবে। সারারাত নজরবন্দি করে রাখা হয় আমাকে। সকাল হতেই হ্যাভেন তালুকদারের মা আসে আমার কাছে। আমার শাশুড়ি মা রুবিনা তালুকদার। ফুরবল চোখ, মুখে তাকাই ওনার দিকে, লম্বা চওড়া ধবধবে সাদা চামড়ার মহিলা তিনি। পরনে জামদানি শাড়ি, গা ভর্তি স্বর্ণের অলংকার। বাঙালিভাবে শাড়ি পরায়, অমন ভারী গহনা পরায় মনে হচ্ছিল বহুযুগ আগের সময়ের জমিদার গিন্নি। আমার কাছে এসে আমার চিবুকে হাত রেখে মিষ্টি করে হেসে বললেন, মাশাআল্লাহ। তার গলা থেকে একটি হার খুলেও আমাকে পরিয়ে দিলেন। বললেন, আমি তোমার শাশুড়ি মা। তখনই আমি চিনতে পারি উনি হ্যাভেনের মা। ওনাকে দেখে আমি কেমন যেন ভরসা পেলাম। কান্না মিশ্রিত গলায় বলে উঠলাম, আন্টি আপনার ছেলে আমাকে জোর করে তুলে এনেছে। প্লিজ আপনি আমাকে বাঁচান। আমার কথা শুনে ওনার মুখটা ছোট হয়ে গেল কেমন। আমাকে ইশারা করে চুপ করতে বলল। তারপর নিজের মতো হেসে হেসে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। আমি বুঝলাম আমাকে বাঁচানোর মতো কেউ নেই এখানে। ঠিক সময় সকালের খাবার দেওয়া হলো আমাকে। কিন্তু আমি খাবার মুখে তোলা তো দূরের কথা ছুঁয়েও দেখলাম না।
দুপুর গড়াতে না গড়াতেই একদল মেয়ে এসে শাড়ি গয়না পরিয়ে দিল। আমার নিষেধ তারা শুনল না। আমি যে একজন মানুষ সেটাই বোধ হয় সকলে ভুলে গেল। পুতুল মনে করে নিজেদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে গুছিয়ে চলে গেল তারা। ঘণ্টাখানিক পর বর বেশে রুমে এলো হ্যাভেন। ওনাকে দেখে রাগে আমার শরীর কাঁপছিল। কিন্তু আমি ওনাকে রাগ না দেখিয়ে অনুরোধের কণ্ঠে বললাম, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। যার জীবনের পুরোটা জুড়েই সর্বনাশের খেলা তাকে তুমি সর্বনাশ করতে নিষেধ করছো। আই লাইক ইট। আমি ডু করে কেঁদে উঠলাম। আমার কান্নার শব্দে উনি বিরক্ত হয়ে টানা সুরে বললেন, আই ডোন্ট লাইক ইট। কবুল বলার সময় যখন আমি কবুল বলছিলাম না তখন উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমার শ্বশুর শাশুড়ি মা বোধ হয় বড্ড কষ্টে আছে ডিয়ার। উপোস সাথে আবার পুচকে শালিকা। হু হু করে কেঁদে উঠলাম আমি। সকলের সামনেই চিৎকার করে বললাম, আমার মা বাবা কোথায়? কোথায় আমার বোন? কি করেছেন আপনি ওদের সাথে? আমার উঁচু গলা শুনে এক ভারী গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, আহ রুবিনা, নতুন বউকে বলে দাও এ বাড়ির বউরা এমন গলা উঁচু করে কথা বলে না। কণ্ঠস্বরটা ছিল আমার শ্বশুর হুমায়ুন তালুকদারের। তখনও আমি ও বাড়ির কাউকে দেখিনি এক আমার শাশুড়ি আর হ্যাভেন ছাড়া। আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি মা আমার গা ঘেঁষে বসলেন। মিনতির সুরে বললেন, বৌমা কবুল বলো। আমি আমার বাবা মায়ের কাছে যাব। হ্যাভেন তখন আবারও ফিসফিস করে বলল, তিন কবুল না বললে এ জীবনে আর বাবা মা বোনের মুখ দেখা হবে না। আমি আপনাকে পুলিশে দেব। দেশে আইনকানুন আছে, এভাবে আপনি আমাদের মতো অসহায়দের ওপর জোর জবরদস্তি করতে পারেন না। একটা সুযোগ, জাস্ট একটা সুযোগ পাই, ছাড়ব না আমি আপনাকে। চোখ তুলে একবার আশেপাশে চেয়ে তো দেখো, পুলিশ কাকুরাও উপস্থিত রয়েছে এখানে। আমি চমকে আশেপাশে তাকাতেই দেখি পুরো ড্রয়িং রুম জুড়ে গিজগিজে মানুষ। এত মানুষের ভিড়ে দুজন পুলিশকেও দেখতে পেলাম, যারা ড্রিঙ্ক করছে একপাশে দাঁড়িয়ে। কাল থেকে না খেয়ে ছিলাম, সারাদিন মুখে একটা দানাও তুলিনি। তার উপর এভাবে মানসিক টর্চার করা হচ্ছে। সব মিলিয়ে শরীর ছেড়ে দিলাম আমি। হ্যাভেন নিজের বুকের সাথে মিশিয়ে নিল আমায়। জ্ঞান হারিয়েছি কিনা দেখতেই আমার মুখের দিকে ঝুঁকে এলো। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। দুর্বলতায় নেতিয়ে পড়েছিলাম কিন্তু জ্ঞান হারাইনি। তা দেখে বাঁকা হেসে কাজী সাহেবকে ইশারা করল হ্যাভেন। আবারও চারদিক থেকে ধ্বনি উচ্চারিত হলো, বলো মা কবুল। অডেল অনীহা নিয়ে হ্যাভেন তালুকদারের নামে তিন কবুল বলি আমি। ওই তিন কবুল আমার কাছে মৃত্যুদণ্ড থেকেও কঠিন ছিল। আর হ্যাভেনের কাছে ছিল আমাকে সম্পূর্ণভাবে তার আয়ত্তে নেওয়ার মূল মন্ত্র। কবুল বলার পর পরই মা বাবা বোনকে নিয়ে আসা হয়। তিনজনের মুখে দুঃখের লেশমাত্র নেই। কিন্তু ওদের দেখে ফুপিয়ে কেঁদে উঠি আমি। আমার মা আমার পাশে এসে বসে। হ্যাভেন ওঠে যায় আমার পাশ থেকে। মা আমার হাত চেপে ধরে বলে, আহিমা, যা হয়েছে হয়েছে, সবটা মেনে নে, তুই দেখবি খুব সুখী হবি। এ বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো রে মা। আমি ছলো ছলো চোখে তাকাই মায়ের মুখের দিকে। ভাঙা আওয়াজে বলি, মেনে নেওয়ার মতো কিছু ঘটেছে আম্মু। এমন বিকৃত মস্তিষ্কের একটা মানুষকে কি করে স্বামী হিসেবে মেনে নেব আমি? এ বাড়ির মানুষ যদি ভালোই হয়, এমন অন্যায়কে কি করে মেনে নিচ্ছে তারা? অসহায় মুখে তাকায় মা, কিছু বলতে নিবে তখনই একটি মেয়ে এসে আমাকে চেপে ধরে। বলে, ভাবি, ও ভাবি, আমার সুন্দরী ভাবি, এদিকে তাকাও, দেখো আমি তোমার একমায় ননদিনী হিয়া। হ্যাভেনের ছোট বোন হিয়া এসে আমার সাথে পরিচিত হয়। একে একে ও বাড়ির সকলের সাথেই পরিচয় করানো হয় আমাকে। হ্যাভেনের দুটো কাজিন নাম হ্যারি আর হীরা। সম্পর্কে আমার দেবর তারা। শ্বশুর শাশুড়ি দেবর ননদ চাচা শ্বশুর সকলের সাথেই পরিচয় হয়। আমার চাচি শাশুড়ি নাকি অনেক বছর হলো পরলোক গমন করেছেন। সকলের সাথে পরিচয় পর্ব শেষে হিয়া আমাকে হ্যাভেনের রুমে নিয়ে যায়। রুমে ঢুকেই গা ঘিন ঘিন করে ওঠে আমার। পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে ইংলিশে লেখা ছিল, অ্যাংরি বার্ড হ্যাভেন ম্যারিড উইথ সুইট বার্ড। হিয়া আমাকে কাবার্ড দেখিয়ে বলল, ওখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে, যাও যা লাগে নিয়ে বাথরুম দিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো আমার দাদানের পেট খারাপ হয়ে যাবে, বলেই মুচকি হেসে বেরিয়ে গেল। আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল তখন। শরীরে কাটা দিচ্ছিল কেমন। যে বিয়েটাই আমি মন থেকে গ্রহণ করিনি, যে মানুষটাকেই স্বামী হিসেবে গ্রহণ করিনি, তার সাথে কি করে ভাবতেই গা শিউরে উঠল।
কিন্তু লোকটা যে পরিমাণের অসভ্য ইতর, আমি কি এই জঘন্য ইতরের থেকে রেহাই পাবো? ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই দেখি হ্যাভেন বিছানায় শুয়ে আছে, হাঁটুর ওপর এক পা রাখা। গুনগুন করে গান গাইছে, পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার। আমি কখনো বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন সে মুহূর্তে মনে হলো ওই লোকটার মতো কুৎসিত দেখতে এ দুনিয়ায় আর একটা মানবও নেই। সত্যি বলতে ওর স্বভাব আচরণে তিক্ত হয়ে এমন ধারণা আপনা আপনিই চলে আসে আমার মনে। আমাকে দেখেই উনি চট করে ওঠে বসে, বিশ্রীভাবে চেয়ে বিশ্রী একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসে। আমি দুপা পিছিয়ে যাই। তীক্ষ্ণ কণ্ঠে বলি, একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোন মেয়েকে জোর করে বিয়ে করে রেপ করাকে পুরুষ তো বলে না মিহাভেন তালুকদার? আমার নিয়মে তো এটা লিখা নেই সুন্দরী, বরং লিখা আছে এত সুন্দরী বউকে বিয়ে করে রেপ না করলে বউ ভাববে আমি কা পুরুষ, কিচ্ছু পারি না আমি। বলেই বিশ্রীভাবে আমাকে স্পর্শ করতে আসে। আমি পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে মিশে যাওয়ার উপক্রম। সামনের এই জঘন্য জঘন্য স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু পারি না। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কে বলেছিল এত সৌন্দর্যের অধিকারিণী হয়ে এ পৃথিবীর বুকে জন্মাতে? তোমার এই সকল সৌন্দর্য হ্যাভেন তালুকদারের নামে উৎসর্গ করার জন্য প্রস্তুত হও সুন্দরী। বিয়ে শব্দটি নিয়ে প্রতিটি মেয়েরই মনের সুপ্ত কোণে থাকে একরাশ অনুভূতি। বিয়ে দু অক্ষরের সমন্বয়ে একটি শব্দ হলেও এর সাথে জড়িয়ে থাকে অসংখ্য আবেগ, অনুভূতি, ভালোবাসা, বিশ্বাস, নির্ভরশীলতা। একটি বিয়ের সম্পর্কে শুধু দুটো মানুষের মনের মিল বা দুটো মানুষের বোঝাপড়ার বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে না। বিয়ে মানে নির্দিষ্ট দুটো মানুষের মনের মিলের পাশাপাশি দুটো পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভরসা, বিশ্বাস। কিন্তু এসব ঠুনকো হয়ে যায় যেদিন থেকে বিয়ে নামক পবিয়ে সম্পর্কের বন্ধনে খুব বাজেভাবে জড়িয়ে পড়ি আমি। শুনেছিলাম বিয়েকে বলা হয় শান্তির প্রতীক, কিন্তু যেখানে স্বামী নামক মানুষটা থাকে অপ্রিয়, ঘৃণ্য, সেখানে শান্তি কি করে আসবে? বিছানার একপাশে গুটিসুটি হয়ে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছি। আমার ঠিক সামনাসামনি সোফায় বসে আছে হ্যাভেন। সকাল 8টা বাজে তখন। লোকটা সোফায় গা এলিয়ে বসে ট্রি টেবিলে দুপা মেলে দিয়েছে। দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবন্ধ। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? এই একটি প্রশ্নই যেন বারবার বুকের ভিতর কড়া নাড়ছিল। 18 বছর বয়স আমার তখন। প্রেম, ভালোবাসার সম্পর্কে নিজেকে জোড়ানোর কথা কখনো ভাবতেও পারিনি, বিয়ে নিয়েও মানসিকভাবে প্রস্তুত ছিলামও না। অনুভূতির কোঠা ছিল একেবারেই শূন্য, সেই শূন্য অনুভূতিতে মানসিক, শারীরিক দুদিক থেকেই বিধ্বস্ত করা হয় আমাকে। সে মুহূর্তে বাকশূন্য হয়ে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না আমার। আমার ফুপানির শব্দে হ্যাভেন বিরক্ত হয়ে ফোন থেকে চোখ তুলে তাকায়, আমাকে দেখে মুচকি হেসে ফোনটা একপাশে রেখে টানটান হয়ে বসে তাচ্ছিল্য কণ্ঠে বলে, ওহে সুন্দরী, কেন এত বিচলিত হচ্ছ? তোমার সৌন্দর্যের বিসর্জন হয়েছে তোমারই মতন খাঁটি। মুক্তোর দানার মতো অশ্রু আর কত ঝরাবে? আমি কোন প্রতিক্রিয়া দেখালাম না, শুধু কান্নার বেগ কমিয়ে দিলাম। উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। আমার কাছে উনি পুরোটাই ছিলেন বিরক্তিকর। তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর আচরণ যেটা পরিলক্ষিত হয় তা হলো হঠাৎ হঠাৎ খুব বিশ্রীভাবে হেসে ওঠেন উনি। তখনও বেশ উচ্চস্বরে হেসে উঠলেন, কান্না থামিয়ে তবদা খেয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম, এমন অদ্ভুত মানব পৃথিবীতে আর দুটো দেখিনি আমি। যদি সম্ভব হতো ওই মুহূর্তে ওনার গলায় দড়ি ঝুলিয়ে সিলিং ফ্যানের সাথে টাঙিয়ে দিতাম। কিন্তু তা সম্ভব নয়, তাই স্তব্ধ হয়ে চেয়ে রইলাম। আর উনি ঘর কাঁপিয়ে হাসছে আর ঘুরপাক খাচ্ছে। অতিরিক্ত লম্বা মানুষটা, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ জোড়া থাকে সব সময় লালাভাযুক্ত। কালো বর্ণের মানুষদের চোখ লাল কি ভয়ঙ্করী না লাগে, আমার কাছে ওনার ওই রক্তিম চোখই ওনার সকল হিংস্রতার বহিঃপ্রকাশ। আচমকাই উনি আমার খুব কাছে চলে এলেন। আমার চিবুকে আলতো ছুঁয়ে প্রশ্ন করলেন, বান্ধবীর নাম কি? আমি চমকে তাকালাম ওনার দিকে। চোখে চোখ পড়তেই ঘৃণায় অন্যদিকে চোখ সরিয়ে নিলাম। উনি আমার মুখোমুখি হয়েই ছিলেন, আবারও প্রশ্ন করলেন, নাম কি তার? কার কথা বলছেন আপনি? মুখে বিরক্তির ছাপ তুলে রাগী গলায় প্রশ্নটি করলাম। বউয়ের নেশায় পড়ে আর খোঁজ নেওয়া হয়নি। সেই বান্ধবী যার জন্য এমন পূর্ণিমার আলো আমার ঘরে স্থাপিত হলো। উনি মিনার কথা বলছিলেন বুঝতে পেরে আমি তাচ্ছিল্য কণ্ঠে বললাম, কেন এবার মিনার পালা নাকি? আমার কথায় উনি আবারও হাসতে শুরু করলেন।
আমার থেকে খানিকটা সরে গিয়ে বিছানায় ধপাস করে শরীর ছেড়ে দিলেন। বিছানার সাথে সাথে আমিও কেঁপে উঠলাম। উনি হাসি থামিয়ে ওনার লোলুপ দৃষ্টি ছুড়লেন আমার দিকে। আমার গা ঘিন ঘিন করে উঠল। উনি চোখ ঘুরিয়ে বলতে লাগলেন, তোমাকে বউ করে এনেছি এর পিছনে রয়েছে বহু কারণ, তার মধ্যে সর্বপ্রথম কারণটি হলো তোমার ওই বান্ধবী। আমি এই হ্যাভেন তালুকদারকে তাচ্ছিল্য করে কেউ পার পেয়ে যায়নি। ভুলক্রমে এই সাহস যে দেখায় তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয় তা তার ধারণারও বাইরে, আর আমাকে প্রত্যাখ্যান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা আশা করি তুমি বুঝে গেছো। রাগে ক্ষোভে খুন করতে ইচ্ছে করছিল লোকটাকে। আমি তার দিকে ক্ষুব্ধ হয়ে চেয়েছিলাম। উনি এক পলক আমার সে চাহনি দেখে এক লাফে বিছানা ছেড়ে ওঠে দাঁড়ালো, আঙুলে তুড়ি বাজিয়ে বলল, আমি ভীষণ অভদ্র তবুও ভদ্রতা দেখাতে গিয়েছিলাম। আফসোস আমার ভদ্রতা তোমার কপালে সইল না। এলেম আছে বলতে হবে, নয়তো হ্যাভেন তালুকদারকে থাপ্পড় দেওয়ার সাহস যে সে মেয়ে করবে না। আমি চমকে চোখ বড় বড় করে তাকালাম। উনি আবারও বিশ্রীভাবে হেসে ঘাড় বাঁকিয়ে বললেন, বিয়ে তো সভ্যভাবেই হতো যদি না এই সুন্দর মুখে তিক্ত বুলি শোনাতে, যদি এই নরম হাতের কঠিন স্পর্শ না দিতে। যাক, সে কথা ডোজটা বোধ হয় বেশি হয়ে গেছে সুন্দরী, এরপর কাজে বাধা না দিলেই মঙ্গল। আমি আর চুপ থাকতে পারলাম না। হিংস্র হয়ে ওনার কলার চেপে ধরে চিৎকার করে বললাম, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না মানি এই বিয়েটাকে, জোর করে সব পাওয়া যায় না মি হ্যাভেন তালুকদার। উনি এক ঝটকায় আমাকে ছুঁড়ে ফেললেন। বললেন, গলাটা নামিয়ে এই স্পর্ধা যেন দ্বিতীয়বার আর না দেখি। জোর করে সব পাওয়া যায় কি যায় না সেটা এখনো বোঝার বাকি আছে। কিছুক্ষণ থেমে আবারও বললেন, লিসেন, সৌন্দর্য সবার জীবনে সৌভাগ্য বয়ে আনে না। তোমার সৌন্দর্য তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তোমার কালদিন নিয়ে এসেছি আমি। এত দুর্দশায় তোমার সৌভাগ্য এটাই, বিয়ে করেছি, ভোগ করেছি, কিন্তু ছেড়ে দেইনি। আপনার ছাড়ার অপেক্ষা আমি করব না, জাস্ট একটা উপায় হোক এখান থেকে নিজেকে আমি মুক্ত করবই। হ্যাভেন মেঝেতে তিনবার থুথু ফেলল। ভয়ঙ্কর কণ্ঠে গর্জন ছাড়ল, সে উপায় এ জীবনে আর হবে না। বউকে সহজ হাতে হ্যান্ডেল করার মতো বোকা আমি না। ভালোবেসে বিয়ে করিনি সুন্দরী। চিনতাম না, জানতাম না, হুট করে এক পলক দেখে বিয়ে কি এমনি এমনি করেছি নাকি। এর পিছনে বহু কারণ রয়েছে, তার মধ্যে তিনটি কারণ স্পেশাল। এক, তুমি রূপসী, আমি কুৎসিত। দুই, তুমি পবিত্র, আমি অপবিত্র। তিন, না হ্যাটা না হয় সঠিক সময়ে বলবো। উনি দরজার দিকে এগুতে লাগলো, আমি কান্না জড়িত গলায় অনুরোধ করে বলে উঠলাম, আপনি আর কারো কোন ক্ষতি করবেন না। সব শাস্তি আমি পেয়েছি, তাহলে কেন মিনাকে শাস্তি দেবেন আপনি? বিনিময়ে ঘুরে দাঁড়ালেন উনি, বললেন, আই লাইক ইট। এত আপসেট হইও না সুন্দরী। যার জন্য এমন বউ পেলাম তার ক্ষতি করতে পারি নাকি? শুধু দেখিয়ে দেব বাদুরের গলায় মুক্তোর মালা অসম্ভব সুন্দর মানিয়েছে। দরজা খুলতেই আমার ছোট বোন অনা সামনে পড়ে। অনাকে দেখে উনি ওনার সেই বিশ্রী ভয়ঙ্কর হাসিটা দেয়। অনা ভয়ে জোরসড় হয়ে যায়। আমি দ্রুত গিয়ে অনাকে বুকে জড়িয়ে নেই আর ক্রুদ্ধ হয় বলি, দয়া করে আমার ছোট বোনটার সামনে এমন বিশ্রী রূপ বের করবেন না। উনি কথা না বাড়িয়ে গুনগুন করতে করতে পাশ কাটিয়ে চলে যায়। আর আমি অনাকে নিয়ে রুমে যাই। কিছুক্ষণের মধ্যেই হিয়া রুমে আসে। বলে রেডি হয়ে নিচে যেতে, ও বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউকে সকলকে খাবার বেড়ে দিতে হবে। ইচ্ছে না থাকলেও যেতে হলো আমাকে। যাওয়ার আগে ভালোভাবে শাড়ি পরিয়ে দুহাতে মোটা মোটা বালা, গলায় ভারী হার পরিয়ে দিল। শাড়ির আঁচল দিয়ে মাথায় লম্বা ঘোমটা টেনে দিয়ে বলল, সকলের সামনে যেন ঘোমটা না খুলে যায়, তাহলে আমার শ্বশুর নাকি অসন্তুষ্ট হবেন। অযথা কথা না বাড়িয়ে হিয়ার সাথে নিচে চলে যাই। খাবার টেবিলে মা বাবাকে দেখতে পেলাম। অনা গিয়ে মায়ের পাশে বসল। একে একে ও বাড়ির সবাই এসে বসল। সেদিনই প্রথম সবাইকে ভালোভাবে খেয়াল করলাম আমি। আমার শাশুড়ি মা অমায়িক সুন্দরী, অথচ শ্বশুর মশাই আর চাচা শ্বশুর কৃষ্ণবর্ণের। আমার দুই দেবর হ্যারি আর হীরা বিদেশিদের মতো ফর্সা। তিন ভাই সুঠাম দেহের অধিকারী, বডি ফিটনেস দেখেই বোঝা যায় নিয়মিত জিম করে এরা। তিন ভাই একসাথে বসেছে, কিন্তু হ্যারি হীরার পাশে হ্যাভেনকে আমার একটুও পছন্দ হচ্ছিল না। দুভাই কি সুন্দর নিচের দিকে মাথা রেখে খাচ্ছে, আর ওই অসভ্য ইতরটা বেহায়ার মতো আমার দিকে চেয়ে চেয়ে খাচ্ছে। আমি ভেবে পাচ্ছিলাম না এতগুলা সভ্য মানবের মাঝে এই একটা অসভ্য মানব কি করে ঠাঁই পেল। আর এই চরম বেয়াদবের হাড্ডিটা আমার কপালেই কেন জুটল?
দীর্ঘশ্বাস ছেড়ে শাশুড়ি যা যা বলছিল করছিলাম। খাবার শেষে শাশুড়ি এক বাটি পায়েস হাতে ধরিয়ে দিলেন, বললেন হ্যাভেনকে দিতে। ততক্ষণে হ্যাভেন রাক্ষসের মতো 3 প্লেট পোলাও মাংস গিলে উপরে চলে গেছে। আমি আশ্চর্য হয়ে চেয়ে রইলাম শাশুড়ির মুখের দিকে। সে বলল, চিন্তা করো না, খেতে পারবে। 10 বাটি ভাত খেলেও খাওয়া শেষে এক বাটি পায়েস না খেলে ওর পেট ভরে না। কথাটা শুনে মন চাচ্ছিল পায়েসের সাথে বিষ মিশিয়ে তারপর পেট ভরাই। 2 দিন ধরে ঠিকভাবে পেটে দানা পানি পড়েনি আমার, খিদায় পেট চুচু করছিল। কিন্তু নিজে থেকে খাওয়ার কথা বলতেও পারছিলাম না। আমার মা তখন ওনাকে পোলাও খাওয়িয়ে দিচ্ছিল, মনে মনে আফসোস করতে থাকলাম, ও আম্মু একটু এদিকে নজর দাও, তোমার বড় মেয়ে খিদের জ্বালায় কোমায় চলে যাচ্ছে, সশরীরে শেষ দেখাটুকু একটু দেখে নাও গো আম্মু। বিয়ের 7 দিন কেটে যায়। বাবা মা বোনও চলে যায় নিজ বাড়িতে। যাওয়ার সময় অনেক কান্নাকাটি করি আমি, যাতে এই নরকে আমাকে একা রেখে না যায়, কিন্তু লাভ হয় না বাবা। মা এক গাদা জ্ঞান দিয়ে বুঝিয়ে চলে যায়। মায়ের বলা শেষ কথাটা বারবার কানে বাড়ি খায় আমার। আহিমা, জন্ম, মৃত্যু, বিয়ে সবই ওই উপরওয়ালার হাতে। বিয়েটা যেভাবেই হোক না কেন, হ্যাভেন তোর স্বামী। তাকে তুই কখনো অসম্মান করিস না, তার অবাধ্য হবি না কখনো। কত বড়লোক বাড়ির বউ হয়েছিস তুই বলতো। এত বড় বাড়িতে আমরা কোনোদিন তোকে বিয়ে দিতে পারতাম না। তোর শাশুড়ির সাথে কথা হয়েছে, উনি বলেছেন তোকে পড়াশোনা করাবো। যত পড়তে চাস পড়াবে, কোন অসুবিধা নেই, রাজরানী করে রাখবে তোকে। আমি মায়ের কথা মানতে নারাজ ছিলাম বলে মা বলেন, দেখ আহি, এ বাড়ির লোক যদি খারাপ হতো, জামাই বাবা যদি খারাপ মানুষ হতো, আমাদের এত খাতির যত্ন করতো না। আর তোকেও বউয়ের স্বীকৃতি দিয়ে সারা জীবন নিজের কাছে রাখতে চাইতো না। বিয়ে যখন হয়ে গেছে মেনে নে সবটা, দেখবি খুব সুখী হবি তুই, আমার দোয়া সব সময় আছে তোর সাথে। শুনেছি জামাই বাবা খেপাটে হলেও মনটা খুব ভালো, তোকে খুব ভালো রাখবে। মাকে সেদিন বলতে পারিনি, মা গো তোমার জামাই এত ভালো দিয়ে কি হবে। সে তো তোমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেনি, সে তোমার মেয়েকে বিয়ে করেছে নিজের জেদ বজায় রাখতে। রূপের নেশায় পড়ে বিয়ে করেছে উনি আমায়। সুখ কাকে বলে? ভালোবাসা বিহীন সুখ কেমন হয়? অচেনা জায়গা, অচেনা মানুষজনদের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। সারাদিন শাড়ি পরে সেজে ঘুরে বেড়াই। রাতের বেলা ওই ঘৃণ্য মানুষটার সংস্পর্শে মরে থাকি। দিনগুলো যাও কাটে, রাতগুলো কাটে খুবই ভয়ঙ্কর। নিজের প্রতি, জীবনের প্রতি তৈরি হয় বিতৃষ্ণা। মিনা আর আখিকে এর মধ্যে একদিন হ্যাভেন নিয়ে আসে। ওদের সামনে হ্যাভেন আমার কাঁধে হাত রেখে প্রশ্ন করে, কি, বাদরের গলায় মুক্তোর মালা দেখতে কেমন লাগছে? উত্তরে ওরা দুজনই নির্বাক ছিল। সামান্য একটা বিষয় এভাবে এতদূর গড়িয়ে যাবে ভাবতেই পারেনি ওরা। অপরাধীর মতো মাথা নত করে চলে যায়। একদিন হ্যারি ড্রয়িং রুমে সোফায় বসে হিয়ার সাথে হাসি ঠাট্টা করছিল। আমি গিয়ে হিয়ার পাশে বসতেই হ্যারি মাথা নিচু করে উঠে যায়। আমি অবাক হয়ে তাকাই হিয়ার দিকে। হ্যারি আর হীরা বিয়ের পর থেকে একবারও চোখ তুলে তাকায়নি আমার দিকে, কি আশ্চর্য। সম্পর্কে তো ভাবি হই আমি, তাহলে এরা এমন করে কেন? হিয়াও যৌক্তিক কোন উত্তর দেয়নি, শুধু বলেছিল লজ্জা পায়, অথচ এদের 3 ভাইকে দেখেই বোঝা যায় এরা সেরা লাজহীন। হ্যারি আর হীরা যে লজ্জা পেয়ে আমার থেকে পালিয়ে বেড়ায় না, এটা বুঝতেও কষ্ট হয় না আমার। বেশ কিছুদিন কেটে যায়। শাশুড়ি আর ননদের সাথে মিশতে ইদানিং ভালোই লাগে। কথার ফাঁকে জানতে পারি হ্যাভেন আর হ্যারির জন্ম অস্ট্রেলিয়াতে। আমার শ্বশুর আর চাচা শ্বশুর বউদের নিয়ে অস্ট্রেলিয়া থাকতেন, সেখানেই জন্ম হয় হ্যাভেন আর হ্যারির। হ্যারি হ্যাভেনের থেকে বয়সে মায় 1.5 বছরের ছোট। আমার শ্বশুরের বন্ধু ওদের দুজনের নাম রেখেছে, এজন্যই নামের মধ্যে অন্যদেশীয় আভাস পাওয়া যায় এদের। কিন্তু আমার মনে হয় হ্যারি অস্ট্রেলিয়া জন্মালেও হ্যাভেন নির্ঘাত আফ্রিকায় জন্ম নিয়েছে। আমার শাশুড়ি মা হয়তো কোন মিস্টেক করছেন, সেগুলো অবশ্য রেগে ধারণা করতাম। বিয়ের 25 দিনের মাথায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি আমি। আশ্চর্য হলেও সত্যি, অসুস্থতার পুরো সময়টা হ্যাভেন আমার সাথে কোন বাজে আচরণ করেনি। বিয়ের পর অসুস্থ হওয়ার সুবাদেই হ্যাভেনের বুকে ঠাঁই হয় আমার। নিজের চাহিদা ছাড়া বিয়ের পর হ্যাভেন আমার কাছে আসেনি। চাহিদা মিটে গেলেই ময়লা আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছে। অথচ সেদিন আমায় পরম আদরে বুকে টেনে নেয়। হাজার হক স্বামী তো, অদৃশ্য এক মায়া অনুভব করি তার জন্য। কিন্তু প্রকাশ করি না, মনে মনে সিদ্ধান্ত নেই একবার চেষ্টা করে দেখব মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করার। হয়তো ভালো কিছুও পেতে পারি।
কখনো জেনে বুঝে কোন অন্যায় করিনি, তাহলে আমার সাথে কেন এত বড় অন্যায় হবে? যা হয়েছে তা দুর্ভাগ্য হিসেবে গ্রহণ না করে সৌভাগ্য মনে করে সুখী তো হওয়াই যায়। শুনেছি ভালোর সংস্পর্শে এলে খারাপও ভালো হয়ে যায়। আমি আমার সব ভালোটা দিয়ে কি পারি না এই মানুষটার খারাপকে মুছে দিতে? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বড় লোকের ছেলে তার উপর রাজনীতি করে। সঙ্গী তো খারাপ, একবার চেষ্টা করে দেখাই যাক না ফলাফল কি দাঁড়ায়। পুরো 7 দিন পর সুস্থ হই আমি। আর হ্যাভেনের কাছে আবদার করি আমাকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসতে। 4 দেয়ালে বন্দি থাকতে কারি বা ভালো লাগে। 1 মাস ধরে বাড়ির বাইরে পা দেওয়া তো দূরের কথা, ছাদে অবধি যেতে দেওয়া হয়নি আমাকে। আমার আবদারে হ্যাভেন সেই বিশ্রী হাসিটা দিল। আমি ওই বিশ্রী হাসিটাকে মধুর নজরে দেখার ভান করে হজম করার চেষ্টা করলাম। শাড়ি পরে হালকা গয়নাগাটি পরে রেডি হয়ে নিলাম। ড্রয়িং রুমে আসতেই হ্যাভেন আমার হাতটা চেপে ধরল। গাড়িতে গিয়ে বসলাম, তবুও হাত ছাড়ল না। ড্রাইভার কাকুকে দেখে আমার ভীষণ লজ্জা লাগছিল। ওনাকে নিচু স্বরে বললাম, হাতটা ছাড়ুন। গাড়িতে বসেও হাত ধরে রাখতে হবে কেন? ড্রাইভার কাকু দেখে কি ভাবছে বলুন তো? ওনার ভাবাভাবিকে কেয়ার করলে আমার তো চলবে না সুন্দরী। বিরক্তিতে আর কথা বাড়ালাম না, এই লোকটার সবেতেই বাড়াবাড়ি। একটা ভালো স্বভাবও এর মাঝে লক্ষ্য করা যায় না। পুরো সময়টা হাত চেপে ধরেছিল। গাড়ি থেকে নেমেও হাত ছাড়েনি। সোজা একটি রেস্টুরেন্টের ভিতর ঢুকে এক জোড়া কাপলের সামনে গিয়ে বসে এবং আমাকে বসতে বলে, ভাবলাম হয়তো কোন বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছে। মৃদু হেসে সালাম দিলাম। আমাকে দেখে ওই দুজন এমনভাবে চেয়েছিল যেন আফ্রিকান বাদর হ্যাভেন না আমি নিজেই। ইতস্ততভাবে হ্যাভেনের পাশে বসলাম আমি। পরিচয় পর্ব শেষে হ্যাভেন সামনে বসা অতি সুদর্শন ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আমার ভাইয়েরা আমার ওয়াইফের দিকে শুভ দৃষ্টি নিক্ষেপ করার সাহস দেখায় না, আর তুই অশুভ দৃষ্টি নিক্ষেপ করছিস। আই ডোন্ট লাইক ইট। কি জিসান, আর কত চেয়ে থাকবি? নিজের পাশেরটার দিকে অন্তত একবার তাকা। ওর কথা শুনে জড়সড় হয়ে বসে আমি তাকালাম পাশের মেয়েটার দিকে। আশ্চর্য, মেয়েটা কাদো কাদো হয়ে জিসানের দিকে চেয়ে আছে। আমি অবাক হয়ে তিনজনকে দেখে যাচ্ছি। হ্যাভেন টেবিলে এক আঙুল দিয়ে ঠক ঠক করতে করতে সেই হাসিটা দিয়ে চোখ টিপ মারল জিসানকে আর আমাকে দেখিয়ে বলে উঠল, একদম ইনটেক ছিল। আচ্ছা বলতো তোর পাশেরটা ইনটেক ছিল? উৎসুক হয়ে চেয়ে প্রশ্নটি করল হ্যাভেন। গা ঘিনঘিন করে উঠল আমার। লজ্জায় ঘৃণায় মাথা নুয়ে ফেললাম। সামনের মেয়েটার চোখ উপচে পানি বেরিয়ে এলো। জিসান দাঁত চিবিয়ে বলল, নিজেকে কি বাহাদুর মনে করছিস? মনে না করার মতো কিছু ঘটেছে নাকি? সব পুরুষ গলা ফাটিয়ে হাজার মানুষের সামনে নিজেকে মহাপুরুষ দাবি করতে পারে, কিন্তু নিজেকে মহাপুরুষ অনুভব করতে কি সব পুরুষ পারে রে পাগলা? আর এক মুহূর্ত এখানে বসছি না। রূপসা ওঠো এখান থেকে। ওর বউ দেখাতে চেয়েছিল, দেখেছি দ্যাট শোকে। ওয়েট ওয়েট, আসল খেলা তো এবার শুরু জিসান। সময় এখন আমার। বলছিলাম তোর পাশেরটা আমার ইউজ করা হলেও আমার পাশেরটা একদম আনউইজ ছিল, পানির মতো স্বচ্ছ। বলেই এক চোখ টিপল। সুখ দুঃখ মিলিয়েই জীবন। কিছু মানুষ আছে যাদের কপালে সুখ জিনিসটা থাকে সীমিত। আমি বোধ হয় সেই মানুষদের তালিকায় রয়েছি। নয়তো জীবন শুরু হওয়ার আগেই এভাবে শেষ হয়ে যায়। বিয়ে শব্দটাকেই আমার মনে হয় মহামারী। স্বামী শব্দটাকেই মনে হয় এক আতঙ্কের নাম। সবটা মেনে নিয়ে মনকে বুঝিয়ে নিয়ে স্বামী হিসেবে ওই মানুষটাকে মন থেকে গ্রহণ করতে চেয়েছিলাম। নিজেকে মানিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু শুরুর পথেই মারাত্মকভাবে আঘাতগ্রস্ত হই আমি। সেদিন রেস্টুরেন্টে হ্যাভেনের বলা কথাগুলি আমার হৃদয় ক্ষতবিক্ষত করতে পারেনি। পারবে কি করে? আমার হৃদয়ে তো তার স্থান হয়নি। তবে মস্তিষ্কে ভয়াবহ আঘাত লেগেছিল। বসা অবস্থায় জ্ঞানশূন্য হয়ে শরীর ছেড়ে দেই আমি। যখন জ্ঞান ফেরে তখন আমি হ্যাভেনের বেডরুমে। আমার মাথার কাছেই প্রচণ্ড চিন্তিত হয়ে বসে আছে হ্যাভেন। বিছানা থেকে একটু দূরে সোফায় বসে আছে হিয়া আর শাশুড়িমা। আমার জ্ঞান ফেরা দেখেই উনি গিয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে এসে আমাকে বসিয়ে দিয়ে দুধটা খেয়ে নিতে বলে। আমি ফুপিয়ে কেঁদে উঠি। হিয়া আমার মাথায় হাত বুলিয়ে দেয়। অদ্ভুত ব্যাপার, ওরা কেউ আমার জ্ঞানহীন হওয়ার কারণ বা কান্নার কারণ জানতে চায়নি। চাইবে কি করে আমার কাছে? তখন হ্যাভেন পুরোটাই অস্পষ্ট হলেও ওদের কাছে ছিল স্পষ্ট। সবটা ওরা জানতো। সান্ত্বনা দেওয়ার ভাষাও হয়তো ওদের জানা ছিল না। কি সান্ত্বনা দেবে আমায়? কি বলে সান্ত্বনা দেবে?
শাশুড়ি আর ননদ চলে যায়। হ্যাভেন শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে। পাশের টেবিলে দুধের গ্লাসটা দেখে এগিয়ে এসে বলে দুধটা খেয়ে নিতে। ওর কণ্ঠে না ছিল রাগ, না ছিল ক্ষোভ, না ছিল অপরাধ বোধ, আর না ছিল খুশি। একদম স্বাভাবিক ছিল। কিন্তু আমি পুরোটাই অস্বাভাবিক হয়ে যাই। যতই বলি বিয়ে মানি না, ওই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নেব না। সত্যি তো এটাই, ওই মানুষটা আমার স্বামী। আমার শরীরের প্রতিটা লোমকূপ জানে ওই মানুষটা আমার কে। ভালোবাসি না বলে যার নামে 3 কবুল পড়েছি, বিয়ের রাত থেকে শুরু করে প্রতিটা রাত যার কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছি, অনিচ্ছায় হলেও প্রতিটা রাত যে মানুষটার উন্মুক্ত বক্ষের সাথে লেপ্টে থাকছি। প্রিয় হয়ে না হলেও অপ্রিয় হয়ে হলেও ওই মানুষটাই আমার জীবনের প্রথম পুরুষ। তার দেওয়া সকল স্পর্শই আমার অনুভূতিতে তীব্রভাবে মিশে আছে। হোক না ঘৃণ্য, হোক না মানুষটা অপ্রিয়, তবুও তো আমার স্বামী। আকস্মিকভাবেই আমি তার হয়ে গেছি। কষ্ট হলেও দীর্ঘ সময় লাগলেও মেনে নিতাম তাকে। করে নিতাম তাকে শুধুই আমার। কিন্তু পারলাম না তাকে আমার করতে। ঘৃণায় নিজের শরীর নিজেই টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছিল। সব মেনে নিতে পারলেও মেনে নিতে পারছিলাম না হ্যাভেনের বলা ওই একটা বাক্য। সব দিক দিয়ে যেন ঠকে গেলাম আমি। শুনেছি যে যেমন তার জীবনসঙ্গীও তেমন হয়। কিন্তু কোথায়? আমার জীবনে প্রেম, ভালোবাসার দাবি নিয়ে আসা কোন পুরুষকে তো ঠাঁই দেইনি। তাহলে হ্যাভেন কেন আমার ভাগ্যে এলো? সব দিক দিয়ে হ্যাভেন আমার বিপরীতে রয়েছে, তাহলে কেন হলো ওর আমার মিলন? পাগলের মতো ছটফট করতে থাকি আমি। কিছুতেই মেনে নিতে পারছিলাম না সবটা। রেস্টুরেন্টের ঘটনাটা 1 সেকেন্ডের জন্য ভুলতে পারছিলামও না। বিয়েটা মেনে নিতেও আমার এত কষ্ট হয়নি যতটা কষ্ট হ্যাভেনের ওই কথাটা শোনার পর হচ্ছিল। কিছুতেই মানতে পারছিলাম না আমার আগে হ্যাভেনের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক নয়, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। দিন পেরিয়ে ঘনিয়ে আসে রাত। সারাদিন মুখে কিছু তুলতে পারিনি। রাতে 1 গ্লাস পানি খেতে গিয়েও গলা দিয়ে পানি নামল না। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুতেই হ্যাভেন আমাকে স্পর্শ করে। গা ঘিনঘিন করে ওঠে আমার। গা গুলিয়ে বমি পায় খুব। এক ঝটকায় সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ি। আর যাই হোক, এরপর আর লোকটার কাছে ফুটবল হয়ে নরম হয়ে পড়ে থাকা যায় না। বাথরুম গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসি। বালিশ ছাড়াই সোফায় গিয়ে শুয়ে পড়ি। প্রত্যাখ্যান সহ্য করার মতো ছেলে হ্যাভেন নয়। একটা মেয়ে যে কিনা বিয়ের 1 মাসের মাথায় জানতে পেরেছে তার স্বামীর জীবনে অন্য একটা মেয়ে ছিল যার সাথে তার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। যেখানে স্বামী মানুষটাকে মানতে নারাজ আমি, সেখানে তার জীবনে এমন জঘন্য ঘটনা রয়েছে জানলে আমার মনের অবস্থা ঠিক কী হতে পারে। না ভাবার প্রয়োজন বোধ করেছে, না অনুভব করার প্রয়োজন বোধ করেছে। সে শুধু বুঝেছে তাকে কেন আমি প্রত্যাখ্যান করলাম। বিছানা থেকে উঠে গিয়ে কোলে তুলে নেয় আমায়। গায়ের জোর খাটিয়ে নিজের চাহিদা মেটায়। সে সময় আমার মাথায় একটা কথাই চলতে থাকে, এই লোকটার সাথে সারা জীবন কাটানো জাস্ট অসম্ভব। এত ঘৃণা, এত বিতৃষ্ণা নিয়ে একটা মানুষের সাথে সারাটা জীবন কাটানো মৃত্যুর থেকেও কঠিন। সকাল হতেই ঘুম ভাঙে হ্যাভেনের ফোনের শব্দে। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিলেন উনি। ঘুম ভাঙতেই আরো গভীরভাবে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন। ফোন রিসিভ করে ওভাবেই কথা বলছিল। ওপাশের লোকটা বলছিল আর উনি হুম হা উত্তর দিচ্ছিল। যার ফলে ওপাশের ব্যক্তির পুরো কথাটাই আমি শুনতে পাই। হ্যাভেন সহ হ্যাভেনদের পার্টির সকলকেই সেদিন দুপুর থেকে রাজনৈতিক মিটিংয়ে অংশ গ্রহণ করতে হবে। অর্থাৎ সেদিন দুপুরের পর থেকে হ্যাভেন বাড়ি থাকবে না। সকালে সকলকেই একসাথেই খেতে দেওয়া হয়। ও বাড়ির নিয়মগুলো প্রচণ্ড বিরক্ত লাগতো আমার। স্বামীর প্রতি ভক্তি, ভালোবাসা থাকলে হয়তো এতটা বিরক্ত হতাম না এসব বিষয়ে। হ্যাভেন যখন খেতে বসতো তার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হতো আমাকে। আমার মতো করেই আমার শাশুড়ি মাও আমার শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়িয়ে থাকতেন। বাকিদের কাজের লোকেরা খাবার পরিবেশন করলেও শ্বশুরকে শ্বশুরি আর হ্যাভেনকে আমি খাবার পরিবেশন করতাম। খাওয়া শেষে সকলের সামনেই হ্যাভেন আমার আঁচল দিয়ে হাত মুখ মুছত। বাড়ির বাইরে বের হওয়ার সময় তার পিছনে থাকতে হতো আমাকে। সদর দরজা অবধি গিয়ে থেমে পিছন ঘুরে সেই বিশ্রী হাসিটা দিয়ে কপালে চুমু খেত। লজ্জায় মাথা কাটা যেত আমার। এই কাজটা নিজের বেডরুমে 4 দেয়ালের ভিতরে করলে এতটাও বিরক্ত হতাম না বোধ হয়।
বেডরুম থেকে বের হওয়ার সময় হাজার অসভ্যপানা করলেও তার আশমিত্ত না সদর দরজায় দাঁড়িয়ে সকলের সম্মুখে নিজেকে নির্লজ্জ প্রমাণ তাকে করতেই হতো। এত বেহায়া পুরুষ মানুষ আমি এ জীবনে আর দুটো দেখিনি। প্রচণ্ড রাগ হতো আমার, প্রচণ্ড বিরক্ত বোধ করতাম এসবে, কিন্তু লাভ হতো না। আমি তার আচরণে, তার স্বভাবে বিরক্ত হই, রাগী বা ঘৃণা করি, এতে তার বিন্দু পরিমাণও যায় আসে না। সে তার মর্জিতেই চলে। দুপুরে শ্বশুর মশাই, শাশুড়ি মা আর ননদ মিলে একসাথেই খাবার খাই। খাবার গলা দিয়ে নামছিল না আমার। খুব বেশি চিন্তায় থাকলে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। আমার অবস্থা তখন ঠিক তেমনই, শুধু চিন্তা নয় বরং আমি নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করছিলাম। গভীর কূপে পড়ে গেছি আমি, সেখান থেকে যেভাবেই হোক উপরে উঠতে হবে আমায়। অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে একটু আলোর ঠিকানা খুঁজে বেড়াচ্ছি যেন। শ্বশুর মশাই খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে গেলেন, চাচা শ্বশুর মশাই শহরের বাইরে আছেন। ননদ নিজ রুমে গিয়ে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। শাশুড়ি মাও ভাত ঘুম দিচ্ছে। কাজের লোকগুলো নিজেদের সব কাজ কমপ্লিট করে রান্নাঘরেই খেতে বসেছে। সবার অবস্থান দেখে নিয়ে আমি দ্রুত রুমে চলে যাই। জানালা দিয়ে ওকি দিয়ে দেখি দারোয়ান চাচা কি করছে। গেটে তালা লাগানো রয়েছে, অর্থাৎ দারোয়ান চাচা দুপুরের খাবার খাচ্ছেন। এ সময় কেউ বাড়িতে আসবে না, বাড়ি থেকে কেউ বেরো হবে না, তাই এ সময়টাই দারোয়ান চাচা দুপুরের খাবার খায়। গায়ের সকল গহনা খুলে বিছানার একপাশে রেখে দিলাম। আমার নিজস্ব বলতে তালুকদার বাড়িতে কিছুই ছিল না, এই আমিটাও আর আমার নিজের নই। জোর জুলুমের শিকার হয়েই অন্য কারো হয়ে গেছি। তবু আমি শুধু আমাকে নিয়েই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গেটের সামনে গিয়ে দ্রুত শাড়ির আঁচল কোমরে বেঁধে নিয়ে গেট টপকালাম। শহর থেকে বেশ দূরেই আমার বাবার বাড়ি। কোন দিকে না তাকিয়েই বাড়ির সামনে থেকে একটা সিএনজি নিলাম। উদ্দেশ্য সর্বপ্রথম নিজের বাড়ি যাওয়া, সেখানে গিয়ে বাবা, মা, বোনকে এক নজর দেখে প্রয়োজনীয় জিনিসপয় নিয়ে চট্টগ্রাম মামার বাড়ি যাওয়া। আমার ধীর বিশ্বাস এই মহাবিপদ থেকে একমায় মামাই আমাকে বাঁচাতে পারবে। বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে হিতাহিতক গান শূন্য হয়ে গিয়েছিল আমার। নয়তো বোকার মতো টাকা ছাড়া একটা সিএনজিতে ওঠে পড়ি আমি। অর্ধেক রাস্তায় যেতেই জ্যামে আটকে যাই। সিএনজির সামনে একজন ভদ্রলোক ছিলেন, অধৈর্য হয়ে ভাড়া মিটিয়ে নেমে পড়েন তিনি। তখনই আমার হুঁশ ফেরে। আমি তো কোন টাকা পয়সা সাথে নিয়ে বের হইনি। যদি সিএনজি থেকে এখনই নেমে যেতে হয় আমি ভাড়া দিব কি করে? টেনশনে পেট চেপে আসলো তখন আমার। কান্না পাচ্ছিল খুব। ভয়ে, চিন্তায় পুরো শরীর ঘামতে থাকে। পা দুটো কাঁপতে থাকে ভীষণ। দুহাতে হাঁটু চেপে ধরে কম্পন থামানোর চেষ্টা করি। তখনই সিএনজির ড্রাইভার বলে ওঠে, আপামনি আগানো সম্ভব হইতাছে না, আপনি নাইমা কিছুটা পথ হাইটা যান। সামনে থিকা আবার সিএনজি বা অটো নিয়া নেবেন। আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। শুধু ভাড়া নেই এজন্য শুধু এতটা ভয় আমি পাচ্ছিলাম না, বরং হ্যাভেনের গণ্ডি থেকে নিজেকে মুক্ত করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভেবেই ভয় হাত পা বাঁকা হয়ে আসছিল আমার। একদিকে ভাড়া নেই, আরেকদিকে সিএনজি থেকে নামার পর কেউ যদি চিনে ফেলে সে ভয়। আমার ওপর দিয়ে সে সময় কি যাচ্ছিল এক আমি আর উপরওয়ালা জানেন। ভাই আমার কাছে তো কোন ভাড়া নেই। আরেকটু অপেক্ষা করি জ্যাম ছাড়ুক। আপনি আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিন, ভাড়া দিয়ে দিব। কাপা গলায় কথাগুলো বলে থামলাম আমি। সিএনজিওয়ালা ভাই আমার দিকে কেমন চোখে যেন তাকালো। তারপর আরো 20 মিনিট জ্যামেই বসে ছিলাম, হঠাৎ কি হলো সিএনজিওয়ালা ভাই আমাকে বললেন, আপামনি ভাড়া দিতে হইব না, আপনি নাইমা যান। কি বলছেন ভাই? প্লিজ আরেকটু ধৈর্য ধরুন, জ্যাম ছেড়ে যাবে, আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিন। কথা দিচ্ছি আপনার ভাড়া আমি মিটিয়ে দেব। উনি আমার কথা শুনলেন না। শেষ পর্যন্ত আমাকে ধমকে ধমকে সিএনজি থেকে নামিয়ে দিলেন। কিন্তু একবারও ভাড়া চাইলেন না। আমি নেমে পড়ার সাথে সাথে সিএনজি ড্রাইভার ভাইকে একজন পুরুষ লোক 20 টাকা ভাড়ার জায়গায় 50 টাকা দিলেন। আমি বিস্ময় চোখে তাকিয়ে রইলাম পুরুষ লোকটির দিকে, কারণ সে আর কেউ নয়, সেদিন রেস্টুরেন্টে পরিচয় হওয়া সেই ব্যক্তিটি, নাম জিশান। ভয় আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। কোনোরকমে নিজেকে সামলে নিলাম আমি। এক ঢুক গিলে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই জিসান আমার দিকে ঘুরে দাঁড়ালেন। অদ্ভুত এক দৃষ্টি ফেললেন তিনি আমার দিকে। সে দৃষ্টির রহস্য আমি সে সময় কবজা করতে পারিনি, তবে আমার সিক্সথ সেন্স বলছিল ভয়াবহ কিছু একটা ঘটতে চলেছে।
ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই হেল্প ইউ? বলেই ভুবন ভুলানো এক হাসি দিলেন জিসান। আমি জোরসড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম। আশেপাশে গিজগিজে মানুষ। এক মহিলা এসে ধাক্কা খেল আমার সাথে। জিসান বলল, মিসেস আহি, আপনার যদি কোন প্রবলেম না থাকে আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব। ধন্যবাদ, তার কোন প্রয়োজন নেই বলেই সামনে আগাতে থাকলাম আমি। উনিও আমার সাথে পায়ে পা মিলিয়ে এগুতে এগুতে বললেন, আপনার সামনে খুব বিপদ। আপনি বোধহয় আপনার হাজব্যান্ডের বিষয়ে পুরোপুরি অবগত নন। আমি যে আপনার হাজব্যান্ডের বন্ধু কম শত্রু বেশি, আশা করি সেদিন বুঝতে পেরেছেন। ভয় নেই, আমি আপনাকে সহায়তা করব, বড় ভাই মনে করে হলেও আপনি আমার সাথে আসুন, ওপাশে আমার গাড়ি রাখা আছে, আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিজের ঠিকানায় পৌঁছে দিব। আমি থেমে গেলাম, সন্দেহী চোখে তাকালাম ওনার দিকে। আমার চাহনি দেখে উনি বললেন, কি ভাবছেন যেচে এসে সাহায্য করছি কেন? ওই যে বললাম বন্ধু কম শত্রু বেশি। শত্রুর বিবাহিত বউ তাকে ছেড়ে পালাচ্ছে, এর থেকে আনন্দদায়ক আর কি হতে পারে? অনেক বছর পর আবারও হ্যাভেন তালুকদারকে হারতে দেখব। অন্যকে হারতে দেখা, স্পেশালি হ্যাভেন তালুকদারকে হারতে দেখার মতো মনোরম দৃশ্য আমার কাছে এ পৃথিবীতে আর দুটো নেই। ওর ঘরে শূন্যতা নেমে এলে বরাবরই আমার ঘর পূর্ণতা পায় যে বলেই অদ্ভুত চোখে তাকালেন। সে সময় কি যেন হলো আমার। মাথা কাজ করছিল না। কি ঠিক কি ভুল মাথায় ছিল না আমার, শুধু মাথায় একটা কথাই চলছিল, পালাতে হবে আমায়, হ্যাভেন তালুকদার থেকে পালাতে হবে। মাগরিবের আজান দিচ্ছে। ড্রাইভিং সিটে বসে আছে জিসান, তার পাশের সিটে আমি। গাড়ি স্টার্ট দেওয়ার ঠিক 15 মিনিট পর শহর ছাড়াইনি তখন সে মুহূর্তেই সামনে একটি কার এসে থামল। তার পিছনে 15-16টা বাইক। আমার অবস্থা তখন ঠিক কি বলে বোঝাতে পারবো না। জিসানের দিকে আতঙ্কিত হয়ে তাকাতেই দেখলাম জিসান মিটিমিটি হাসছে। অথচ কয়েক সেকেন্ড আগেও তার মুখটা ভয়ার্ত ছিল, হঠাৎ এমন হাসছে কেন? তার মানে কি জিসানও আমাকে ঠকালো? হ্যাভেনের সাথে প্ল্যান করেই এমনটা করলো জিসান? নানারকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথায়, সে মুহূর্তেই পিছনের বাইক থেকে ছেলেরা নেমে হকি স্টিক দিয়ে জিসানের গাড়ি ভেঙে চুরমার করে ফেলল। হ্যাভেন শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এসে 3টা লাথি দিল গাড়ির ডোরে। জিসান মুচকি হেসে ডোর খুলে দিয়ে নিজে নেমে পড়ল। হ্যাভেন ভয়ঙ্কর চাহনিতে চেয়ে একটানে গাড়ি থেকে নামালো আমাকে। সকলের সামনেই পরপর 3টা থাপ্পড় দিল আমার গালে। হ্যাভেনের ছেলেরা জিসানের গায়ে হাত তুলতে যেতেই জিসান উচ্চ কণ্ঠে বলে উঠল, এমপির ছেলের গায়ে হাত তুলবি তোরা? হাহাহা, যান নিয়ে ঘরে ফিরতে পারবি তো? হ্যাভেন বাঘের মতো গর্জন তুলে জিসানের কলার চেপে ধরল। আমার দেবর হীরা মাথা নিচু করে আমার সামনে এসে বলল, ভাবিমা আসুন, আমার সাথে গাড়িতে ওঠে বসুন। আমি হুহু করে কেঁদে উঠলাম। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠিক কিভাবে নিজেকে ঠিক রাখবো বুঝতে পারছিলাম না। হীরা আমাকে রিকোয়েস্ট করল, ভাবিমা দোহায় আপনাকে, আপনি গাড়িতে গিয়ে বসুন। এদিকে জিসানের কলার চেপে ধরতেই জিসান এক ঝটকায় হ্যাভেনের হাত ছাড়িয়ে উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাভেন তালুকদার এবারেও বউকে কন্ট্রোল করতে পারল না। ইস, পারবে কি করে? নিজেকে আয়নায় কখনো ঠিকভাবে দেখলে তো পারবে। বারবার কে কিরা দেয় তোকে এমন আহামরি সুন্দরী বউ ঘরে তুলতে? শালা, আরো ঘন্টা খানিক পর বউয়ের খোঁজ করতে পারলি না? সব স্যাট আপ করে ফেলেছিলাম, একদম লাইভে যেতাম তোর বউকে নিয়ে, অবশ্য এতে রূপসাকে হারাতে হতো। কিন্তু এমন জিনিসের জন্য রূপসাকে হারাতে আমার খুব একটা পুরতো না। পুরো পৃথিবী যেন থমকে গেল আমার। আর কত? শেষে কিনা আরো একটা নিকৃষ্ট লোকের হাতে পড়েছিলাম আমি। শুধু তাই নয়, আরো এক কঠিন সত্যের মুখোমুখিও যে হলাম। হায় পৃথিবী, হায় জীবন! এরই নাম জীবন। নিথর হয়ে দাঁড়িয়েছিলাম আমি। জিসানের বলা কথাগুলো আমার ভিতরটা দুমড়ে মুচড়ে দিয়েছিল, সে সময় আমাকে একদম ভেঙে গুড়িয়ে দিয়েছিল, কিন্তু হ্যাভেনকে করে তুলেছিল ভয়ঙ্কর এক হিংস্র মানব। ওর সে ভয়ানক রূপ দেখে আমি আরো স্তব্ধ হয়ে যাই। কয়েকজন মিলে জিসানকে মাটিতে ফেলে দেয়। হ্যাভেন ক্ষিপ্ত হয়ে একের পর এক আঘাত করতে থাকে ওকে। আহত গলায় জিসান বলে ওঠে, বাঁচতে পারবি না কেউই। অনেক বড় দাম দিতে হবে তোদের, তোদের মৃত্যু হবে খুবই নৃশংস। কথা শেষ করতে না করতেই হ্যাভেন উচ্চস্বরে হেসে ওঠে, ওর জননেন্দ্রিয়তে একের পর এক আঘাত করতে থাকে আর বলে, তার পূর্বেই খুবই নৃশংস ঘটনা ঘটবে তোর সাথে।
কিন্তু এ ঘটনা কারো সম্মুখে উচ্চারণও করতে পারবি না। দিন পেরিয়ে তোর রাত চলে এসেছে জিসান, আর আমার এসেছে রাত পেরিয়ে দিন। এমপির ছেলে হয়ে এমন জঘন্য কাজ কি করে করতে পারলি তুই? ঘরে বউ রেখে অন্যের বউয়ের দিকে নজর দিস। আজকে এখানে যা ঘটবে তা যদি প্রকাশিত হয় তাহলে মনে রাখিস তোদের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে এখানেই। সেই সাথে তোর অবৈধ সম্পর্কের বৈধতা তকমা দেওয়া সম্পর্কেরও বিনাশ হবে। জিসান আর্তনাদ করতে থাকে। হ্যাভেন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোর মতো বেইমানের বাচ্চাকে একবারে শেষ না করে ধীরে ধীরে শেষ করা উচিত। আজকের পর তোকে দিয়ে তোর বউয়ের সব মিটলেও দৈহিক চাহিদা কোনোদিন মিটবে না। দিনের পর দিন তোর বউয়ের চোখে স্পষ্ট দেখতে পারবি তোর অক্ষমতা। বলেই পাশের ছেলেদের দিকে তাকালো। ওদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে রড এগিয়ে দিল। হ্যাভেন হো হো করে হাসতে হাসতে জিসানের জননেন্দ্রিয়তে রড দিয়ে আঘাত করল। সাথে সাথে ভয়ানকভাবে ছটফট আর আর্তচিৎকার করতে শুরু করল জিসান। পুরো রুমে বিদ্ঘুটে অন্ধকার ছিল। ফুটবল শরীর নিয়ে ওঠে বসি আমি। হাত দিয়ে আশেপাশে স্পর্শ করতেই বুঝি মেঝেতে শুয়েছিলাম। মাথা চেপে ধরে মনে করতে থাকি সবটা। হ্যাঁ, সেই নির্মম দৃশ্যটা দেখামাই সেন্স হারিয়ে ফেলি আমি। সেন্স ফিরতেই নিজেকে আবিষ্কার করি চারিদিকে বিদ্ঘুটে অন্ধকারাচ্ছন্ন একটি রুমে। ভয়ে হাত পা কাঁপতে থাকে। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে। বসা থেকে ওঠে দুহাত সামনে রেখে অন্ধের মতো দরজা খুঁজতে থাকি। অল্প আওয়াজে বলতে থাকি, কেউ আছো? এগুতে এগুতে দেয়ালে দুহাত আটকে যায়। বুঝতে পারি ওদিকটায় দরজা নেই। আবারও দরজা খুঁজতে থাকি। সে সময় পুরো রুমে আলোর ঝলকানি দেয়। চমকে গিয়ে রুমে নজর বুলাতেই দেখতে পাই হ্যাভেন এক হাঁটু ভাঁজ করে তার ওপর এক হাত রেখে আরেক হাঁটু মেঝেতে মেলে দিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। ওনার ঠিক পাশেই সেই রডটা রাখা। যা দেখে ভয় আমার শরীর অসাড় হয়ে গেল। ভয় ভয় পুরো রুম দেখে দরজা দেখেই পালানোর চেষ্টা করি। কিন্তু পারি না। তার আগেই হ্যাভেন আমাকে একটান দিয়ে মেঝেতে ফেলে দেয়। পেট বরাবর সাজুরে এক লাথি মারে, যার ফলে ছিটকে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মেঝেতেই পড়ে যাই। ব্যথায় কুকাতে কুকাতে মা গো বলে আর্তনাদ করতে থাকি। আমার সেই আর্তনাদে হ্যাভেন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আশেপাশে হিংস্রভাবে তাকিয়ে রডটা হাতে তুলে নেয়। আমার দিকে তেড়ে আসতেই আমি ভয়ে চোখ মুখ খিচে আল্লাহ বলে চিৎকার করে উঠি। থেমে যায় হ্যাভেন। ওনার হাত থেকে রডটা পড়ে যায়। পরক্ষণেই আবারও তেড়ে এসে চুলের মুঠি ধরে বলে, পরপুরুষের স্বাদ নিতে মন চায় খুব। বল, খুব শখ জেগেছে পরপুরুষের স্বাদ নেওয়ার। আমি আর সহ্য করতে পারি না, চিৎকার করে বলতে থাকি, বিশ্বাস করুন আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছিলাম। আপনার থেকে রেহাই পাওয়ার জন্য পালিয়ে যাচ্ছিলাম, অন্য কোন মতলব ছিল না। কথাটা শুনে আরো ক্ষেপে যায় উনি। উন্মাদের মতো আবারও রডটা হাতে নেয়। ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার। বাঁচার জন্য নিজের সর্বশক্তি দিয়ে ওঠে দাঁড়াই। দৌড়ে দরজা খুলতে যেতেই আমার শাড়ির আঁচল টেনে সম্পূর্ণ শাড়ি নিয়ে নেয় উনি। দরজার সিটকেরিতে হাত দেওয়ার আগেই পিছন থেকে শাড়ি দিয়ে গলা পেঁচিয়ে ধরে হিংস্র গলায় বলে, আমার থেকে রেহাই এ জীবনে আর পাওয়া হবে না এক মৃত্যু ছাড়া। তাই মৃত্যুকেই বরণ করে নে। বলেই সর্বশক্তি দিয়ে শাড়ি পেঁচিয়ে গলা চিপে ধরে। পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে আমার। দুপা মেঝেতে ধাপড়াধাপড়ি করতে থাকি। দুহাত দিয়ে ওনার মুখে গলায় খামচে ধরি। শেষ মুহূর্তে মা বাবা বনের মুখটা স্মরণ করতেই আচমকাই ছেড়ে দেয় আমাকে। আমার শরীরটা নেতিয়ে পড়ে থাকে মেঝেতে। নিভু নিভু চোখে দেখতে পাই হ্যাভেনের রক্তিম দুটো চোখ। জ্ঞান হারানোর পূর্বে শুনতে পাই ওনার বলা কিছু কথা। তোদের মতো মেয়ে জাতিকে ভালোবাসার মতো ভুল আর এই হ্যাভেন করবে না, করবে না, করবে না বলেই চিৎকার করতে থাকে। যখন জ্ঞান ফেরে আমি মেঝের এক পাশে পড়েছিলাম। একটু দূরে আমার শাড়িটা পড়ে আছে। উঠে বসলাম। হামাগুড়ি দিতে গিয়েও দিতে পারলাম না। তখনকার লাথির রেশ মারাত্মক ভাবে রয়ে গেছে। মা বলে কুকিয়ে উঠলাম। তলপেট চেপে ধরে ডুকরে কেঁদে উঠলাম। সে সময় অনুভব করলাম আমি খুব বেশি দিন বাঁচব না। হ্যাভেনের হাতেই কোন একদিন কোন এক সময় মৃত্যু হবে আমার। ওই মানুষটা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ তার আচরণগুলো। ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেলাম। সে মুহূর্তেই চমকে গেলাম আমি। আমি কোথায় আছি? হ্যাভেন আমাকে কোথায় নিয়ে এসেছে ভাবতেই বুকের ভিতর কি যেন কামড়ে ধরল। সত্যি মৃত্যু দিবে আমায় হ্যাভেন। এ জীবনে আর মাকে মা বাবাকে বাবা বলে ডাকা হবে না। একটি বার মায়ের বুকে মাথা রাখা হবে না। ছোট বোনকে পরম স্নেহে বুকে টেনে নেওয়া কি এ জীবনে আর হবে না।
একটি মেয়ের জীবন কি করে এতটা সস্তা হতে পারে? নিজের জীবনের প্রতি ঘৃণা ধরে গেল ভীষণ। রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল হ্যাভেন। ওনাকে দেখে ভয় নিজেকে একদম গুটিয়ে নিলাম। পুরো রুমে একটি হুইলচেয়ার আর মোড়া ছাড়া তৃতীয় কোন বস্তু ছিল না। হ্যাভেন ধুলো ধুলো শরীরে এগুতে লাগলো। আমি ভয় ভয় তাকালাম ওনার দিকে। ওনার হাতে ছিল মদের বোতল। অর্ধেক বোতল মদ বেশ শব্দ করেই মেঝেতে রাখল। বিয়ের পর থেকে কখনো ওনাকে সিগারেট খেতেও দেখিনি। যতটুকু শুনেছি ওনার সিগারেট বা মদের নেশা নেই। সেদিনই প্রথম নেশাগ্রস্ত অবস্থায় দেখি ওনাকে, ঘাড় বাঁকিয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে এগুতে থাকে আমার দিকে। আমি ভয়ে হুহু করে কেঁদে উঠি। উনি হাঁটু গেড়ে বসে এক হাত আগাতে থাকলো আমার দিকে, আমি দুহাত জোর করে কাঁদতে লাগলাম। নেশাবিহীন যে মানুষটা উন্মাদের মতো আঘাত করেছে আমাকে নেশাগ্রস্ত অবস্থায়, সে ঠিক কি করবে ভাবতেই আমার শরীর অবশ হয়ে আসছিল। আমার অসহায়ত্ব বোধ হয় একটু কড়া নাড়ল ওনার মনে। হাত থেমে গেল ওনার। চুপচাপ নিঃশব্দে আমার পাশে দেয়ালে পিঠ, মাথা ঠেকিয়ে পা দুটো মেলে দিয়ে বসল। প্রায় ঘণ্টাখানেক চুপ ছিলেন উনি। আমিও প্রাণ হাতে নিয়ে দুহাঁটুতে মুখ গুজে বসেছিলাম ওনার পাশে। নীরবতা ভেঙে উনি বললেন, আমি কিন্তু মাতাল নই, ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই। চমকে তাকালাম ওনার দিকে। গা ভাসিয়ে মদ্য পান করে শরীর ছেড়ে বসে বলছে, আমি কিন্তু মাতাল নই। এর থেকে বড় মাতাল আর কে হতে পারে? আমার দৃষ্টিতে দৃষ্টি ফেললেন উনি। আমি চোখ সরিয়ে নিলাম। আর চোখে এক পলক তাকাতেই আঁতকে উঠলাম। উনি আমার দিকে মায়াবী এক দৃষ্টি ফেলে মৃদু হাসছে। কি অদ্ভুত সেই দৃষ্টি, কি অদ্ভুত সেই হাসি! এতদিন কোথায় ছিল এই দৃষ্টি, এই হাসি? চোখ বুজে এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও তাকালাম ওনার দিকে। উনি বসা থেকে মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন। পরনে ধূসর রঙের শর্ট প্যান্ট, সাদা রঙের টি শার্ট। বিয়ের অনেকগুলো দিন পর সেদিনই প্রথম খুব ভালো করে খেয়াল করলাম ওনাকে। ঘুম ঘুম শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। কি অস্থিরতা তার শ্বাস প্রশ্বাসে! এই অস্থিরতার কারণ যে শুধুই আমি তা স্পষ্ট বুঝতে পারলাম। চোখ বুজে ছিলেন উনি। আমি ভয়ে ভয়ে চোখে একটু পর পর ওনাকে দেখছিলাম। ফ্যানের বাতাসে ওনার কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো মৃদু উড়ছিল। অশান্ত মানুষটা হঠাৎই কেমন শান্ত হয়ে পড়ে আছে। ঘড়িতে সময় তখন কটা জানা ছিল না আমার। তবে রাত ছিল, হয়তো গভীর রাত। অনেকটা সময় ওনার দিকে চেয়ে থাকি আমি। উনি মোটেই কুৎসিত নয়, শুধু গায়ের রং সাদা হলেই তাকে সুদর্শন পুরুষ উপাধি দিতে হবে এমন তো নয়, উনিও সুদর্শন, লম্বা চৌড়া সুঠাম দেহের অধিকারী তিনি। শুধু মনটাই ওনার কুৎসিত, যার ফলে ওনার সৌন্দর্য গুলো চাপা পড়ে গেছে। আমি যখন ওনাকে নতুনভাবে আবিষ্কার করতে ব্যস্ত, উনি তখন চোখ মেলে তাকালেন আমার দিকে। ওনার চোখে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিলাম। উনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় আমাকে ওনার কাছে ডাকলেন। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। আমার সে ভয় দেখে উনি খুব শান্ত গলায় বললেন, আই লাইক ইট সুন্দরী। বলেই আবারও ইশারা করলেন ওনার দিকে যেতে। ভয় ভয় আমি ওনার দিকে সরে বসতেই উনি একটানে ওনার বুকে ফেললেন। আমার মাথা গিয়ে ঠেকলো ওনার বুকে। উনি খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। কি জানি তখন কি হলো, আমার হুহু করে কেঁদে উঠলাম। আমার কান্নায় উনি শান্ত ভঙ্গিতেই বললেন, আই ডোন্ট লাইক ইট সুন্দরী। আমি কান্নার শব্দ কমিয়ে ফুপাতে লাগলাম। উনি ধরা গলায় বললেন, কিছু নারী ভালোবাসার পূজারী হয়, কিছু নারী অর্থ, সম্পদের পূজারী হয়, কিছু নারী হয় বহু পুরুষে আসক্ত। তুমি কোনটি সুন্দরী? চুপ হয়েই রইলাম, কিছু বলতে পারলাম না, শুধু অশ্রু বিসর্জন দিয়ে ওনার বুক ভাসিয়ে দিচ্ছিলাম। উনি লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নারী মানে শুধু রূপবতী নয়, নারী মানে ধ্বংসময়ী। নারী মানে শুধু মায়াবতী নয়, নারী মানে রহস্যময়ী। নারীর এক নাম যদি হয় সৃষ্টিকুশলী, তাহলে আরেক নাম হবে বিনাশকারী। নারী যেমন মা হয়ে একজন সন্তান জন্ম দান করে, সুন্দর একটি জীবন উপহার দিতে পারে, সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারে, তেমনি নারী একজন মায়ের সন্তানকে ছিনিয়ে নিয়ে একটি পরিবার ধ্বংস করে দিতেও পারে। পৃথিবীতে নারীদের মতো সেরা অভিনয় বোধ হয় আর কোন প্রাণীই করতে পারে না। নারী যখন মা হয় নিজে অভুক্ত থেকে ভুক্ত থাকার অভিনয় করে, সন্তানের মুখে খাবার তুলে দেয়। সেই নারী আবার দিনের পর দিন শাশুড়িকে অভুক্ত রেখে স্বামীর চোখে হয়ে ওঠে আদর্শ বউ। তাদের সেই নিখুঁত অভিনয় ধরার ক্ষমতা সব পুরুষের থাকে না। নারী মানেই সেরা অভিনেত্রী, সেই নারী তুমি। অভিনয় হবে খুব নিখুঁত অভিনয়, ভালোবাসার অভিনয়।
পারবে তুমি, পারতে হবে তোমাকে। নিজ স্বামীকে ভালোবাসার অভিনয় করাটা খুব বেশি কঠিন হবে না। ওনার কথা শুনতে শুনতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। যখন জেগে উঠি নিজেকে আবিষ্কার করি হুইল চেয়ার বাঁধা অবস্থায়। হাত পা বেঁধে বসিয়ে রেখেছিলেন উনি আমায়। যখন উনি ফিরলেন তখন ফুটবল চোখে চেয়ে ফুটবল গলায় প্রশ্ন করলাম, এভাবে বেঁধে রেখেছেন কেন আমায়? অন্যায়ের শাস্তি তো শেষ হয়নি সুন্দরী। এত স্বল্প শাস্তি দিলে একই অন্যায়, একই ভুল করতে দ্বিতীয়বার যে অন্তর কাঁপবে না, তাই শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। আমি আমার ফুটবল চোখ জোড়া টেনে তোলার চেষ্টা করছি ওনাকে দেখার জন্য। উনি হাতে থাকা জিনিস পেয়ে মেঝেতে রেখে হাঁটু মুড়িয়ে বসে বাঁধনগুলো খুলতে শুরু করলেন। আমি ছাড়া পেয়েও একইভাবে বসে রইলাম। নড়ার বিন্দুমায় শক্তি পাচ্ছিলাম না। উনি আমায় কোলে তুলে নিয়ে সেই পরিচিত বিশ্রী হাসিটা দিলেন। সে মুহূর্তে মনে পড়ে গেল রাতের সেই অমায়িক মৃদু হাসিটা, মোহময় সে চাহনিটা। কি অদ্ভুত মাতাল অবস্থায় মানুষটা স্বাভাবিক অথচ এমনিতে এতটা অস্বাভাবিক। আমাকে অবাক করে দিয়ে দুটো ঘুরানি দিলেন। আচমকাই এমনটা করাই ভয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। উনি হো হো করে হাসতে হাসতে মাথা দুলিয়ে বললেন, ওহে সুন্দরী, মদহীন মাতাল আমি। বাথরুম থেকে কাপড় পাল্টে বের হতেই উনি টেনে হুইল চেয়ারে বসালেন। আবারও আগের মতো করে বেঁধে ফেললেন। আমি চুপচাপ শুধু ওনার কাণ্ডকারখানা দেখছিলাম। উনি নিজ হাতে খাবার খাওয়িয়ে দিলেন আমায়। কতদিনের খিদে ছিল আমার নিজেও জানি না। কষা মাংস দিয়ে পুরো 2 প্লেট ভাত খেয়েছি সেদিন। খাওয়া শেষে উনি মিটিমিটি হাসতে হাসতে কয়েকটা ওষুধের ট্যাবলেট মুখের সামনে ধরলেন। আমি ভয়ার্ত চোখ মুখে তাকাতেই বললেন, পেটে পেইন হচ্ছে, শরীর ফুরবল লাগছে। আই নো দ্যাট সুন্দরী। অবিশ্বাস নিয়েই ওষুধগুলো খেয়ে নিলাম। তারপর উনি পকেট থেকে মলম বের করে আমার খুব কাছে চলে এলো। গলায় মোটা লাল দাগ পড়ে যাওয়ায় আলতোভাবে মলম লাগিয়ে দিল। হাত পা বাঁধা থাকায় শুধু চোখ মুখ খিচে বসেছিলাম। ওনার জুতো মেরে গরুদান করা শেষ হলে আমার ওষ্ঠে আলতো কামড় বসিয়ে দেয়। আমি নড়েচড়ে উঠতেই গভীরভাবে ওষ্ঠে চুমু খায়। পুরো 7 দিন ওভাবে পড়ে থাকি আমি। খাওয়ার সময় খাওয়িয়ে ওষুধ সেবন করিয়ে চলে যায়, কোনোদিন রাতেও থাকে না। বসেই ঘুমাতে হতো আমাকে। আসলে এটা শাস্তি ছিল না। শাস্তি হলে এত আদর যত্ন করার প্রশ্নই আসতো না। আসলে ওই 7 দিন আমাকে বাড়ির বাইরে রেখে নিজের কাজ হাসিল করে নিয়েছিল উনি। পুরো বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল। বেডরুম থেকে শুরু করে পুরো বাড়িতেই সিসি ক্যামেরা সেটআপ করে রেখেছিল। 6 দিনের দিন ভার্সিটিতে আমার সব ডকুমেন্টস জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে দেয়। নিজের সমস্ত কাজ শেষ করেই বাড়ি নিয়ে যায় আমাকে। ওই 7টা দিন ঢাকাতেই ওনার ফ্ল্যাটে রাখা হয়েছিল আমাকে। ও বাড়িতে ফেরার পর কেউ আমাকে কোন প্রশ্ন করেনি, না শাশুড়ি না ননদ, একটা বার জানতেও চায়নি আমি কোথায় ছিলাম, কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু 2 দিন কেটে গেলে আমি প্রশ্ন করি হিয়াকে, তার বড় দাদানের প্রথম স্ত্রী কে ছিল? সে এখন কোথায়? বিবাহিত থাকা সত্ত্বেও কেন পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে? প্রথম বউ চলে গেছে, না মরে গেছে নাকি মেরে ফেলা হয়েছে? একনাগাড়ে প্রশ্ন করেই গেলাম। হিয়া ঘাবড়ে গেল ভীষণ। আমি ওর হাত চেপে ধরে বললাম, প্লিজ হিয়া, সবটা আমাকে বলো। আমার সবটা জানা প্রয়োজন। দিনের পর দিন এভাবে ঠকতে ঠকতে আমি শেষ হয়ে যাচ্ছি। মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের অবস্থা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। হিয়া প্লিজ বলো আমায়, তোমার দাদানের প্রথম স্ত্রী কোথায়? হঠাৎই ফোন বেজে ওঠে আমার। হিয়াকে ছেড়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হ্যাভেন বলে ওঠে, আই ডোন্ট লাইক ইট সুন্দরী, নিজের স্বামীকে নিয়ে এত বড় ষড়যন্ত্র তুমি না করলেই পারতে। বেডরুমে এসো, অপেক্ষা করছি তোমাকে, আমার ভীষণ প্রয়োজন। রান্নাঘরে কাজের মেয়েটির পাশে দাঁড়িয়ে টুকটাক কথা বলছিলাম আর হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম। কিছুক্ষণ আগেই হ্যাভেন ফোনে বেডরুমে যেতে বলেছিল, কিন্তু ভয়ে যাওয়ার সাহস হয়নি। আবার না যেয়েও স্বস্তি পাচ্ছিলামও না, দোটানায় পড়ে কাজ করছিলাম। রান্নাঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে এক হাত পকেটে গুজে দিয়ে বাঁকা হাসি দিচ্ছিল হ্যাভেন। কাজের মেয়েটা ওকে দেখে চলে যায়। আমি কাপা হাতে প্লেটগুলো গুছিয়ে রাখি আর বলি, আপনি রুমে যান, আসছি আমি। নিজে যেতে পারলে তখনই যেতে সুন্দরী। বলেই এগিয়ে এসে আমাকে কোলে তুলে নেয়। একদম রুমে গিয়ে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। নিচে কাজের মেয়ে আর আমার বড় দেবর হ্যারি ছিল। লজ্জায় চোখ মুখ খিচেছিলাম আমি। হাজার লজ্জা পেলেও ও বাড়ির প্রতিটি লোকই এসব স্বাভাবিক নিত। তবে শ্বশুরের সামনে কখনো এমন কিছু ঘটতো না, ঘটাতো না হ্যাভেন।
এই একটা লোককেই বোধহয় কেয়ার করে উনি। আমার হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসায়। মাথার ঘোমটা সরিয়ে দিয়ে পুরো মুখে ফু দিতে থাকে। আমি জড়সড় হয়ে বসে থাকি। উনি ঠিক কি করবে না করবে কিছু বুঝতে পারছিলাম না, শাস্তি দেবে কিনা তাও বোঝা যাচ্ছিল না। নানারকম বাহানা করে বুকে টেনে নিলেন আমায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, বিয়ে মানো না, স্বামী মানো না, তাহলে কিসের এত কৌতূহল আমায় নিয়ে? ভালো তো বাসেন না, তাহলে কেন এভাবে আটকে রাখতে চাইছেন আমায়? কথাটা শুনে ছেড়ে দিলেন আমায়। হো হো করে হাসতে হাসতে বিছানায় ধপাস করে শুয়ে পড়লেন। বললেন, ভালো না বাসলে তুমি এখনো আমার বউরূপে এ বাড়িতে রয়েছো কি করে সুন্দরী? ছলো ছলো চোখে তাকালাম ওনার দিকে। আমার সে তাকানো দেখে চট করে উঠে বসলেন, তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তোমরা মেয়েরা বড্ড লোভী। আর তুমি হচ্ছ মারাত্মক লেভেলের লোভী একটা মেয়ে। আর আমি তোমার থেকেও 100 ধাপ এগিয়ে বলেই চোখ মেরে আমার দুকাঁধে ধরে বিছানায় ফেললেন। নিজের সম্পূর্ণ ভার আমাকে দিয়ে আমার কপাল থেকে গাল অবধি এক আঙুলে স্পর্শ করলেন। আমি চোখ বুজে ফেললাম। আমার সে বন্ধ চোখের পিঠে আলতো ঠোঁট ছলেন। চোখ মেলে তাকাতেই সেই বিশ্রী হাসিটা দিলেন। আমি লম্বা এক দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি সেসবে পাত্তা না দিয়ে আমার সারা অঙ্গে ওষ্ঠ ছোঁয়া দিতে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন দুপুরে আমি বা উনি কেউ রুম থেকে বের হইনি। দীর্ঘ সময় উনি আমাতে মত্ত ছিলেন। যখন আমাকে ছাড়লেন তার ঠিক আগের মুহূর্তে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি ভীষণ লোভী, শুধু এই শরীরে আমার লোভ সীমাবদ্ধ থাকেনি আহি। তোমার বক্ষস্থলে ভালোবাসার চাদরে মুড়িয়ে থাকার লোভ জন্মেছে আমার। তোমার বক্ষস্পন্দনে আমার যে নাম রয়েছে সেই নামের স্বীকৃতি পাওয়ার লোভ জন্মেছে। যতদিন না এসব হচ্ছে ততদিন তোমার অভিনয়েই নিজেকে তৃপ্ত করব। কিন্তু অভিনয়ে ভুল যত বেশি থাকবে শাস্তি তত তীব্র হবে। সেদিন রাতে আবারও হ্যাভেন মদ্যপান করে বাড়ি ফেরে। রুমে ঢুকেই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তখনই ওনার গা থেকে মদের গন্ধ পাই আর বুঝি উনি নেশা করেছেন। কি আশ্চর্য, উনি নেশাগ্রস্ত অবস্থায় থাকলে দূর থেকে কখনোই বোঝা যায় না উনি নেশা করেছেন, ব্যবহারেও স্পষ্ট ধরা যায় না। শরীর থেকে, মুখ থেকে মদের গন্ধ পেলেই ধরা যায় লোকটা নেশা করেছে। এও হয়। সেদিন সত্যি বুঝতে পারি লোকটা সুস্থ অবস্থায় মাতাল থাকে। ধরে ধরে বিছানায় নিয়ে বসাই ওনাকে, কিন্তু উনি শুয়ে পড়ে। গায়ের শার্ট খুলে দিয়ে টি শার্ট পরিয়ে দেই। এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে মাথার নিচে বালিশ দেই। সব ঠিকঠাক করে ওঠে যেতে নিতেই হাত আটকে ধরে উনি। ওনার দিকে তাকাতেই সেদিনের মতো সেই অদ্ভুত হাসি দিয়ে অদ্ভুত চোখে তাকায়। বুকের ভিতরটা কেঁপে ওঠে আমার। কি সুন্দর সে হাসি, কি সুন্দর সে চাহনি। ওনার সেরূপ আমার হৃদয়ে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি করে দিত, তা হয়তো কোনোদিন উনি জানতেও পারবে না। আহি, বুকে মাথা রাখো। সেদিন দুবার নাম ধরে ডেকেছেন উনি আমায়। যে সুন্দরী ডাকটা শুনে বিরক্ত হতাম সে ডাকটাকে বড্ড মিস করছিলাম তখন। কেমন যেন মিশ্রিত অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছিল আমায়। ধীরে ধীরে ওনার বুকে মাথা রাখি। আমি বুঝে যাই হ্যাভেনের মাঝে দুটো সত্তা রয়েছে। তবে এই দুটো সত্তার মাঝে একটি সত্তার প্রতি আমার ভীষণ দুর্বলতা কাজ করে, সেটি হলো যখন উনি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। হঠাৎই ধীর কণ্ঠে বলে ওঠেন, যতক্ষণ আমার মুখ চলবে ততক্ষণ চুপচাপ এভাবেই থাকবে। আমি ঘোর কণ্ঠে বলি হুম, আর উনি বলতে শুরু করেন ওনার জীবনে ঘটে যাওয়া সেই সর্বনাশের কথা। শুধু কি ওনার সর্বনাশ না, ওনার সাথে সাথে আমারও সর্বনাশ ছিল সেই ঘটনাটি। যখন ধ্বংসলীলা সৃষ্টি হয় তখন কেবল একটি বস্তু, একটি স্থান, একটি মানুষের জীবনই ধ্বংস হয় না, পারিপার্শ্বিক সবকিছুরই বিনাশ ঘটে। যেমনই ঘটল আমার জীবন, আমার আবেগ, আমার স্বপ্ন, আমার সংসারের বিনাশ। অনার্স ফাইনাল ইয়ারে হ্যাভেন। বন্ধুদের মধ্যে সবচেয়ে ক্লোজ ছিল জিসান। সে বছরই এমপি পদে বিজয়ী হয় জিসানের বাবা। জিসান বন্ধুবান্ধবকে ইনভাইট করে তার নিজের বাড়িতে। সেদিন সবাই সেখানে উপস্থিত হলেও উপস্থিত হয় না হ্যাভেন, কারণ আমার শ্বশুর মশাইয়ের প্রতিপক্ষ ছিলেন জিসানের বাবা। পারিবারিক শত্রুতাকে কখনো পরোয়া করেনি জিসান। হ্যাভেন কিন্তু বাবার পরাজয়কে আনন্দের সাথে গ্রহণ করার মতো ছেলেও হ্যাভেন নয়, বিষয়টি জিসানও বুঝতে পারে, তাই আর জোরাজুরি করেনি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো রূপসা। অত্যন্ত গরিব ঘরের অবহেলিত সন্তান ছিল সে।
পড়ালেখায় আগ্রহী বলে তার খালার সহযোগিতায় ভার্সিটিতে ভর্তি হয়েছিল, কিন্তু হ্যাভেনের সাথে সম্পর্কে জোড়ানোর পর থেকে খালার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়েনি আর। ফার্স্ট ইয়ারে নবীন বরণ অনুষ্ঠানেই পরিচয় হয় হ্যাভেনের সাথে রূপসার। একদম সহজ সরল মনের মেয়ে ছিল রূপসা। খুবই সাদামাটা জীবন ছিল তার। এদিকটাই হ্যাভেনের ভীষণ মনে ধরে। সিনিয়র হিসেবে যথেষ্ট সম্মান করত হ্যাভনকে রূপসা। আর হ্যাভেন প্রতিদিন রূপসাকে এক নজর দেখার জন্য, একটুখানি কথা বলার জন্য ছটফট করত। রূপসা যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, হতে পারে সে অত্যন্ত গরিব ঘরের সন্তান, কিন্তু উপরওয়ালা তাকে অপরূপা করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার রূপে গুণে সর্বসময় মুগ্ধ থাকত হ্যাভেন। কয়েক মাস কেটে গেলেও কেউ কাউকে প্রেম নিবেদন করেনি, অথচ তাদের মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল শুরুতেই। একদিন হঠাৎ করেই রূপসা হ্যাভেনকে প্রপোজ করে বসে। বিনিময়ে হ্যাভেন রূপসাকে নিয়ে ছুটে যায় কাজী অফিসে, কয়েকজন বন্ধুকে ফোন করে নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে ফেলে। হঠাৎ করেই এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারেনি রূপসা। সকলের সামনে হ্যাভেনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল মেয়েটি। মানুষ যা কল্পনা করে, যা স্বপ্ন দেখে, হুট করে তা পেয়ে গেলে অনুভূতিটি তখন কেমন হয়, রূপসারও হয়তো তেমন হয়েছিল। তালুকদার বাড়িতে বিয়ের কথা জানাতেই প্রথমে হুমায়ুন তালুকদার ভীষণ রাগারাগি করেন, এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেয় আপাতত ছেলের বউ বাড়িতে উঠবে না। শহরে তাদের ফ্ল্যাটের অভাব নেই, ভার্সিটির কাছাকাছি ফ্ল্যাটটায় থাকবে তারা। বিয়ের ব্যাপারটাও বেশি লোক জানাজানি করতে নিষেধ করেন। বিয়ে ঠিক, এনগেজমেন্ট হয়েছে এটুকুই জানাতে বলা হয় সকলকে। এদিকে রূপসার পরিবারের কেউই এ বিয়ের ব্যাপারে জানেন না। হ্যাভেন সিদ্ধান্ত নেয় অনার্সটা শেষ করে বাবার বিজনেসে বসবে এবং নিজ পরিবারকে পাঠাবে রূপসার পরিবারের কাছে। চলতে থাকে তাদের পড়াশোনা। ভার্সিটিতে আগের মতোই চলাফেরা করে তারা। চুটিয়ে প্রেম করে দুজন। হ্যাভেনের ক্লোজ বন্ধুরা তাদের বিয়ের ব্যাপারে জানতো শুধু। দিনের বেলা হ্যাভেনও ফ্ল্যাটে যেত না তেমন, তবে রাত হলে তাকে কেউ আটকাতে পারত না। অনেক সময় বন্ধুদেরও নিয়ে যেত ফ্ল্যাটে। রূপসা নিজ হাতে রান্না করে আপ্যায়ন করত তাদের। এমনি ভাবে একদিন জিসানের সঙ্গেও পরিচয় করিয়ে দেয় রূপসাকে। জিসান বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ। রূপসার মতো সুন্দরী বউ পেয়েছে সে। তার উপর মেয়েটা অত্যন্ত দরিদ্র ছিল। হ্যাভেন যদি মেয়েটার পাশে না দাঁড়াতো তাহলে মেয়েটা হয়তো এ শহরে নিজেকে টিকিয়ে রাখতে পারত না। বিয়ের 1 বছর কেটে যায়। দিনগুলো ভালোই কাটছিল হ্যাভেন আর রূপসার। কত শত পরিকল্পনা করেছিল দুজন নিজেদের জীবন নিয়ে। রূপসার পেটে মাথা গুজে বাচ্চা সুলভ আচরণ করে বায়না করেছিল হ্যাভেন সে বাবা হতে চায়। সব ভালোই চলছিল, শুধু বাচ্চা নেওয়ার কথা শুনে রেগে গিয়েছিল রূপসা। সে বাচ্চা চায় না, সে অনেক পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। হ্যাভেন হাসিমুখে তার চাওয়াকে সম্মান করে বলেছিল তাই হোক। হ্যাভেন ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির এবং শক্ত ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তবে মনের দিক দিয়ে ছিল খুবই নরম প্রকৃতির। রূপসার আগে অন্য কোন মেয়ের আগমন ঘটেনি তার জীবনে, রূপসাই প্রথম। রূপসাই সে, সেটাই বলতো সে। রূপসার কোন আবদার সে ফেলতে পারত না, কখনো শক্ত করে কিছু বলতেও পারত না। একটুখানি স্পর্শ করতে গেলেও হাজারবার ভাবত তার প্রেয়সীর ব্যথা লাগবে না তো। তাদের প্রথম কাছে আসার দিন যখন রূপসা ভয় আর্স্ট হয়ে অশ্রু বিসর্জন দিয়েছিল, হ্যাভেনের দু চোখ বেয়েও অশ্রু ঝরেছিল। সিদ্ধান্ত নিয়েছিল কখনোই আর এভাবে কাছে যাবে না সে। রূপসার বুকের ভিতর জড়িয়ে নিয়ে সারাটা জীবন দিব্যি পার করে দিতে পারবে। তার সেই সিদ্ধান্তে অবশ্য অটল থাকতে দেয়নি রূপসা। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটতে থাকে। নিজেদের বিজনেসেও যোগ দেয় হ্যাভেন। রূপসা পড়াশোনা আর ছোট্ট সংসার নিয়েও ব্যস্ত। দিনের বেলা পড়াশোনা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে, রাতের বেলা হ্যাভেনের ভালোবাসায় সিক্ত থাকে। যতদিন যায় বিলাসিতাও বাড়তে থাকে রূপসার। এদিকে কখনোই কোন আপত্তি ছিল না হ্যাভেনের। সে সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের সবকিছুই তার নামে করে দেবে। হ্যাভেনের ব্যস্ততা বেড়ে যায়। বেশ রাত করে রূপসার কাছে ফেরে সে। অবশ্য রূপসাকে বুঝিয়েও বলে তাদের অফিসে ইদানিং কাজের চাপ বেশি। দুপুর টাইমে শুধু বাড়ি গিয়ে মায়ের হাতে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ে অফিসে। রাতের আগে ফেরা সম্ভব হয় না, এও বলে সামনে মাসেই রূপসার বাড়িতে নিজ পরিবারকে পাঠাবে। রূপসা বলে, কি দরকার,
আমার পরিবারের আমাকে নিয়ে বিন্দু আগ্রহও নেই, যদি থাকতো শহরে পড়াশোনা করছি, কোথায় আছি, কোথায় থাকছি, কি খাচ্ছি ঠিক খোঁজ নিত, এক খালার ভরসায় ছেড়ে দিত না। হ্যাভেন তখন পরম স্নেহে বুকে টেনে নেয় রূপসাকে। আর বোঝায় তারা তোমার জন্য না ভাবলেও আমাদের উচিত নতুনভাবে জীবন শুরু করার আগে তাদের দোয়া নেওয়া। দিনটি ছিল সোমবার, দুপুরের দিকে অফিস থেকে বেরিয়ে ফ্ল্যাটে যায় হ্যাভেন। প্রতিদিন নিয়ম করে এ সময় সে মায়ের হাতে খাবার খেতে যায়, কিন্তু সেদিন যায়নি, কারণ সেদিন তার আর রূপসার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। কয়েকগুচ্ছ লাল গোলাপ নিয়ে মুচকি হাসতে হাসতে এগিয়ে যায় দরজার দিকে। রাতে পার্টির আয়োজন করা হলেও অপ্রত্যাশিতভাবে সে সময় হ্যাভেনকে পেয়ে রূপসার যে আনন্দানুভূতি হবে সেটি দেখার লোভেই কলিং বেল না বাজিয়ে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে। সঙ্গে সঙ্গে চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে এক জোড়া মানবমানবীর অনাবৃত দেহ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ওষ্ঠ চুম্বনে লিপ্ত হয়ে থাকার দৃশ্য। সে মুহূর্তে, সে সময় অন্য কোন পুরুষ হলে হয়তো ক্ষিপ্ত হয়ে ওদের আক্রমণ করত, কিন্তু হ্যাভেন পারেনি। শ্বাসরোধ হয়ে বসে পড়ে সেখানেই, এবং কিছু সময়ের ব্যবধানেই জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে নিজেকে আবিষ্কার করে নিজ বাড়িতে, পাশে তাকাতেই দেখতে পায় মা, বোন এবং ভাইদের। সকলকে দেখে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে রূপসা বলে। তখনই কিছু কাগজপত্র এগিয়ে দেয় হ্যারি, সেখানে চোখ বুলিয়ে ডিভোর্স পেপার দেখেই হিংস্র হয়ে ওঠে হ্যাভেন। হ্যারিকে এলোপাথারি ঘুষি দিতে থাকে। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে। ঘণ্টাখানেক সময় পার করে নিজেকে শক্ত করে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ফ্ল্যাটে গিয়ে রূপসাকে পায় না হ্যাভেন। আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই সেখানে। পাগলের মতো ছটফট করতে করতেই জিসানকে ফোন করে এবং পাগলের মতো চিৎকার করতে থাকে, আমার রূপসাকে তুই কি করে স্পর্শ করতে পারলি জিসান? যেভাবে রূপসা আমাকে কাছে টেনেছে ঠিক সেভাবেই, বলেই শব্দ করে হাসতে লাগলো। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। জিসানের কিছু হলে আমিও তোমায় ছাড়বো না হ্যাভেন। রূপসার ভয়েস শুনে নিভে যায় হ্যাভেন। হাউমাউ করে কেঁদে ওঠে বলে, আমার সাথে এটা তুমি কেন করলে রূপসা? এভাবে কেন আমায় ঠকালে? এত নিখুঁত ভালোবাসার পরেও কি করে পারলে পরপুরুষে আসক্ত হতে? আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি হ্যাভেন। আমি যদি আমাকে চিনতে পারতাম, আমার সঠিক জায়গা বুঝতে পারতাম, তাহলে এই ভুল কোনোদিন করতে পারতাম না। রূপসা, তুমি কি ভুলে গেছো সেই সব দিনের কথা? কিছু ভুলিনি আমি, তুমি আমার দুর্দিনে আমাকে সহায়তা করেছো ঠিকই, কিন্তু তার বিনিময়ে আমাকে ভোগও করেছো। আমি দিয়েছি শরীর, তুমি দিয়েছো অর্থের প্রাচুর্য। তোমার যেমন অর্থ আছে আমার তেমন রূপও আছে। কিন্তু আমি তোমার অর্থ দেখে আমার সারা জীবন নষ্ট করতে পারি না। আমার মতো রূপবতী নারী কখনোই তোমার মতো কৃষ্ণমানবকে ডিজার্ভ করে না। তার প্রমাণ আমি দিয়ে দিলাম, আমি পেলাম অতি সুদর্শন পুরুষ জিসানকে। জিসানের বাবা বর্তমান এমপি, ভবিষ্যতে জিসানও এই স্থানে আসবে, সেই জিসানকে প্রত্যাখ্যান করার সাহস আমার হয়নি। দিনের পর দিন তোমার কুৎসিত শরীরের সংস্পর্শে আর থাকতে মন চায় না। আমি আমার সঠিক ঠিকানা এবার পেয়ে গেছি। তুমি বরং তোমার মতন কাউকে নিয়েই সুখে থাকার চেষ্টা করো। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন আর দেখো না তুমি। কথায় আছে ছোটলোক কোনোদিন বড় লোক হতে পারে না। হুট করে বড়লোক হয়ে গেলে গর্বে তার মাটিতে পা পড়ে না। জন্মগত জমিদার বা জমিদারের বাচ্চারা কোনোদিন অহংকার দেখায় না। অহংকার দেখায় নামহীন পরিচয়হীন জমিদার তকমা পাওয়া ছোটলোকরা। পায়ের নিচে পিষে মারা প্রাণীকে কখনো মাথায় স্থান দিতে নেই। অযোগ্যকে যোগ্য স্থান দিলে তার মর্যাদা সে কোনোদিন রাখতে পারে না। তুই হলি সেই নারী, তোর থেকে প্রস্টিটিউটরাও আজ থেকে অধিক সম্মানের অধিকারী আমার কাছে। মনে রাখিস, শুনে রাখো, তোর থেকে অধিক সুন্দরী নারীই হবে আমার বউ। শুধু বাহ্যিক দিকে সে তোর থেকে উচ্চ হবে না, চারিত্রিক দিক থেকেও হবে উচ্চ স্থানের অধিকারী। তুই রানী হওয়ার স্বপ্ন দেখবি আজীবনভর, আর সে রানী হয়েই পা ফেলবে আমার দরবারে। ভালোবাসার শুরুটা দেখেছিলি তুই, শেষটা দেখবে সে, এটা আমার নিজের কাছেই নিজের প্রতিশ্রুতি। জসিম আহমেদ, জিসানের বাবা, রাজনীতির দিক থেকে হারিয়েছেন হুমায়ুন তালুকদারকে। এতে তার সব দিক দিয়েই চরম ক্ষতি হয়েছে। জসিম আহমেদের উদ্দেশ্যই ছিল হুমায়ুন তালুকদার সহ তার পুরো পরিবারকে সব দিক দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া। বহুদিনের রাজনৈতিক শত্রুতা তাদের। তাই তো তার ছেলে হ্যাভেনের জীবনে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়েছে। মানুষের জীবন অর্ধেক ধ্বংস হয়ে যায় পরম বন্ধু রূপে শত্রুর আগমন ঘটলে। হ্যাভেনের জীবনও ধ্বংস হয়েছে জিসান এবং রূপসার আগমনে।
সেদিনের পর থেকেই পরিবর্তন আসে হ্যাভেনের ব্যক্তিত্বে। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকেই যেন নতুন এক হ্যাভেনের জন্ম হয়, যে হ্যাভেন পরিবার, সমাজ এবং শহরের জন্য হয়ে যায় এক আতঙ্কের নাম। রাজনীতিতে পুরো মনোনিবেশ করে। বাবার থেকেও ছেলে হয়ে যায় তুখোড় রাজনীতিবিদ। এসবে হুমায়ুন তালুকদারের খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারেনি, কারণ এর মধ্যে হ্যাভেনের মাঝে অনেক অস্বাভাবিক আচরণ ফুটে ওঠে। বাবা হিসেবে ছেলের এই অস্বাভাবিকতা মেনে নিতে পারেন না তিনি। এদিকে হ্যাভেনও হয়ে যায় একরোখা। কি ঠিক কি ভুল বিবেচনা করে কখনোই কাজ করে না সে। রাজনৈতিক ক্ষেত্রে এই বিষয়টা তেমন সমস্যা সৃষ্টি করতে পারেনি, কারণ হ্যাভেন পরবর্তীতে জসিম আহমেদের প্রতিপক্ষ হিসেবে নিজেকে তৈরি করছিল। বাবা নয়, এবার ছেলে হবে প্রতিপক্ষ। তখন থেকেই প্রতিটি মুহূর্তে বাড়ির প্রতিটি সদস্যর চোখেই ধরা পড়ে শান্তশিষ্ট হ্যাভেনের অশান্ত রূপ। চোখ দুটো সবসময় থাকে রক্তিম বর্ণ, দুচোখ জুড়ে সর্বসময় থাকে প্রবল অস্থিরতা। পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অনেক ভালো পরিবারের মেয়েকে হ্যাভেনের বউ করে নিয়ে আসবে। নতুন কেউ তার জীবনে এসে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দিলে নিশ্চয়ই ভুলে যাবে পুরনো ক্ষত। নামিদামি পরিবারের মেয়ের সঙ্গেই বিয়ে ঠিক করা হয় তার। মেয়ের বাড়িতে প্রথম দিন উপস্থিত হতেই মেয়ের ফুপু সামনেই বলে ওঠে, সবই ঠিক আছে, ছেলের গায়ের রংটা বেশ চাপা হয়ে গেছে। আমাদের মেয়ে আবার ধবধবে ফর্সা। বাচ্চা কাচ্চা মায়ের রং পেলেই হয়। মেয়ের ফুপুর কথা শেষ হতেই মেয়েকে আনা হয়, মেয়েকে সামনে আনা মাই সকলের সামনে মেয়ের মুখে থুথু ফেলে হ্যাভেন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোর ফর্সা চামড়ায় আমার থুথু বড্ড বেশি মানানসই। বলেই হনহন করে বেরিয়ে যায়। লজ্জায় মাথা নত করে ফেলে হুমায়ুন তালুকদার। মেয়ের বাড়ির সামনে সেদিন তিনি কতটা ছোট হয়েছেন শুধু তিনিই জানেন। ছেলের আচরণে সে নিজেই হতবাক। বাড়ি ফিরে হিংস্র গলায় হ্যাভেন বলে তার জন্য মেয়ে না দেখতে সময় হলে সেই তুলে আনবে কোন অপরূপ সুন্দরীকে। তারপর থেকেই কারো প্রত্যাখ্যান সে সহ্য করতে পারে না। গায়ের রং নিয়ে কেউ তাকে তুচ্ছ করলে সে যেন খ্যাপা বাঘ হয়ে যায়। সবচেয়ে বেশি আঘাত বোধহয় এই জিনিসটাতেই পেয়েছিল সে। উপরওয়ালা না হয় ওনাকে গায়ের রঙেই কমতি দিয়েছেন, তাই বলে জীবনে চলার পথে এই কমতিটা এভাবে আঘাত হানবে। ভালোবাসা হারানোর যন্ত্রণা, ভালোবাসার মানুষের তাচ্ছিল্য, বন্ধুত্বে, ভালোবাসায় বিশ্বাসঘাতকতা উন্মাদ বানিয়ে দেয় ওনাকে। কাউকে সহ্য করতে পারেন না উনি, নিজের মর্জিতেই চলে, অন্য কাউকে তেমন গুরুত্ব দেয় না। অপরাধকে অপরাধ বলে বিবেচনা করে না সে। ডিপ্রেশনে ভুগতে ভুগতে সাইকোপ্যাথিতে আক্রান্ত হয়ে যায় উনি। হুমায়ুন তালুকদার সহ পরিবারের প্রত্যেকেই টের পায় হ্যাভেন দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কোনোভাবেই যখন তাকে বোঝানো যাচ্ছিল না, সামলাতে পারছিল না, তখন সিদ্ধান্ত নেয় জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করাবে। কিন্তু সেটি করতেও পারেনি প্রথম দিন। হ্যাভেনের মা বুঝিয়ে শুনিয়ে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টরকে মারধর করে হসপিটাল অ্যাডমিট করে চলে যায় সে। পুলিশ কেস হতে যাচ্ছিল ব্যাপারটা তার আগেই ডক্টর এবং নার্সকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। একবার পুলিশ ক্যাশ হয়ে গেলে এ বছর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে খুবই কাঠখড় পোহাতে হতো হ্যাভেনকে। সেদিন এ পর্যন্তই বলে আমায় হ্যাভেন। তারপর নিশ্চুপ হয়ে ঘুমিয়ে যায় উনি। আর আমি ওনার বুকে মুখ গুজেই অঝরে কাঁদতে থাকি। এত কিছুর মাঝে আমি মেনে নিতে পারছিলাম না হ্যাভেনের জীবনে অন্য কেউ স্ত্রী রূপে ছিল। ঠিক যেভাবে প্রতিটা রাত আমার মাঝে মিশে থাকেন উনি, এভাবেই মিশে থাকতো রূপসার মাঝে। রূপসাকে ভালোবেসে কাছে টানতো উনি আর আমাকে। নেশার ঘোরে বলতো ভালোবাসি, নেশা কেটে গেলেই তাচ্ছিল্যের হাসি দিত। আমি সহ্য করতে পারছিলাম না এই দহন। স্ত্রী হিসেবে নিজ স্বামীর থেকে ভালোবাসা পাওয়াটা আমার অধিকার। সেখানে উনি আমায় বিয়ে করেছেন অসুস্থ মস্তিষ্ক নিয়ে, প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে। যে প্রত্যাখ্যানের জন্য ওনার মস্তিষ্ক, মন চরমভাবে আঘাতগ্রস্ত হয়েছে, যে গায়ের রঙকে তাচ্ছিল্য করে ওনার ভালোবাসা ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই প্রত্যাখ্যান সেই তাচ্ছিল্য উনি দ্বিতীয়বার সহ্য করবে না বলেই বিয়ে করেছেন আমায়। বজায় রেখেছেন নিজের জেদকে। কি লাভ এমন ভিত্তিহীন একটা সম্পর্কে জড়িয়ে থেকে? ওই লোকটা না হয় অসুস্থ, আমি তো অসুস্থ নই। তাহলে কেন ওনার অসুস্থতাকে সারা জীবনের সঙ্গী করে নেব আমি? সেদিনের পর একদিন উনি আমায় ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেয়। শুরু হয় নিয়মিত ভার্সিটিতে যাওয়া। কিন্তু পড়াশোনায় মন বসাতে পারতাম না।
আমাকে যখন উনি ক্লাসে পৌঁছে দেয় আমার সাথে আরো 7-8 জন ক্লাসে যায়। তারা কিন্তু স্টুডেন্ট নয়, তবুও তারা পুরো ক্লাস টাইম বসে থাকে। ক্লাস শেষে আমার সঙ্গেই বেরিয়ে যায়। এরা আমাকে ভার্সিটিতে সর্বক্ষণ ফলো করে। একদিন ভুলবশত একটা ছেলের সাথে ধাক্কা খাই, ফলশ্রুতিতে ছেলেটিকে 3 দিন হসপিটালে কাটাতে হয় আর বাড়ি নিয়ে আমাকে পুরো 1 ঘন্টা ঠান্ডা পানিতে গোসল করানো হয়। এসবই ছিল ওনার অসুস্থ মস্তিষ্কের কাজ। পুরো বাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করা রয়েছে। পুরো ভার্সিটিতে রয়েছে সশরীরের সিসি ক্যামেরা। দম বন্ধ করা পরিবেশে বসবাস করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। বাবা, মা, বোনকে দেখার ইচ্ছে হলে উনি নিজে গিয়ে তাদের নিয়ে আসে, তবুও 1 ঘন্টার জন্য নিজ পরিবারের কাছে যেতে দেয়নি। ওনার মন জুড়ে আমার জন্য ভালোবাসা নেই, আছে শুধু অবিশ্বাস আর সন্দেহ। কোনোদিন উনি আমায় স্বস্তি দেবেন না আর না নিজে স্বস্তিতে থাকবেন। দিনের পর দিন আতঙ্কিত জীবন কাটাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি এই অসুস্থ লোকটার সাথে মানিয়ে নিতে পারছিলাম না আর পালিয়ে যেতেও পারছিলাম না। কিন্তু হঠাৎ করেই আজ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হলাম যে আমার মন, মস্তিষ্ক যা বলল ঠিক তাই করলাম। পালিয়ে এলাম ওই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। আহির প্রতিটা কথাই মনোযোগ দিয়ে শুনছিল সালমা রহমান সাবা। তার ৩৩ বছরের জীবনে কম মানুষের সাথে পরিচয় ঘটেনি। বহু মানুষের জীবনের বহু জটিলতার কাহিনী শুনেছে। নিজের জীবনেও কম জটিলতার সম্মুখীন হতে হয়নি তাকে। তার কাছে প্রতিটি মানুষের জীবনই সরল অঙ্কের মতো। প্রথম দিকে সে সিদ্ধান্ত নিয়েছিল আহিকে যে করেই হোক আইনের সহায়তা নিয়ে হ্যাভেন থেকে উদ্ধার করবে, কিন্তু ধীরে ধীরে তার সেই মনোভাবের পরিবর্তন ঘটল এবং শেষের দিকে চরম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে প্রশ্ন করল, এতক্ষণে নিশ্চয়ই তোমার খোঁজে পুরো শহর তোলপাড় চলছে। যেহেতু পুরো বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে সেহেতু তোমায় খুঁজে পেতে খুব একটা পরিশ্রম করতে হবে না তাদের। আর সেকেন্ড টাইম হ্যাভেন থেকে পালিয়েছ, ধরা পড়লে এর শাস্তি ঠিক কতটা ভয়ানক হবে আশা করি বুঝতে পারছো। শাস্তি যাই হোক, হ্যাভেন বেঁচে থাকলে আমার মৃত্যু হবে না ম্যাম। কিন্তু সুযোগ যখন পেয়েছি চেষ্টা তো করাই যায়। আর যদি বেঁচে না থাকে? আঁতকে উঠল আহি, ভয়ার্ত চোখে মুখে চেয়ে রইল সাবার দিকে। সাবা তাচ্ছিল্য হেসে বলল, 1.5 বছরের বৈবাহিক সম্পর্ককে তুচ্ছ করে হাজব্যান্ডকে মৃত্যুশয্যায় ফেলে এসে তার মৃত্যুর আশঙ্কা শুনে ভয় পাচ্ছ? নিভে গেল আহি, দুচোখ উপচে অনবরত অশ্রু ঝরতে শুরু করল। সাবা আহির দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, আমি তোমায় সাহায্য করব। কিন্তু তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই এবং কিছু প্রশ্ন করতে চাই। আশা করি সঠিক উত্তর দেবে। কিছুক্ষণ চলল পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে সাবা বলল, মানুষের গোটা জীবনই ধাঁধার মতন। মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে, তার মধ্যে কিছু ঘটে স্বাভাবিকভাবে আর কিছু ঘটে অস্বাভাবিক বা অ্যাক্সিডেন্টালি। হ্যাভেনের সাথে তোমার বিয়েটাও অ্যাক্সিডেন্টালি হয়েছে। কিন্তু তুমি কি জানো, আমাদের জীবনে স্বাভাবিকভাবে যা ঘটে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় ক্ষণস্থায়ী। আর হুট করেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া একটি ঘটনাই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবেই জড়িয়ে যায়। নিয়তি বদলে ফেলার ক্ষমতা এক উপরওয়ালা ছাড়া কারো নেই। কিন্তু আমরা মানুষরা সেই নিয়তিকে বদলাতে গিয়ে নিজেদের জীবনকে অনেক সময় বিপর্যস্ত করে ফেলি। আহি নিশ্চুপ দৃষ্টিতে চেয়ে রইল। সাবা স্মিত হেসে বলল, আমার কাছে হ্যাভেন নির্দোষ নয়, সে আমার চোখে অবশ্যই দোষী। কারণ সে একটা মেয়েকে জোর জবরদস্তি করে নিজের জীবনে জড়িয়েছে। এটা তার উচিত হয়নি, কিন্তু অনুচিত বিষয়গুলো আমাদের জীবনে ঘটে যায়। হয়তো এই অনুচিত বিষয়গুলোর মাঝেও রয়ে যায় অনেক বড় উচিত। সাবা এক দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, কিছু বোঝনি তাই তো? আহি ডানে বামে মাথা নাড়াল। সাবা স্মিত হেসে বলল, সেদিন যদি হ্যাভেনের গায়ে হাত না তুলতে তাহলে হয়তো তোমার অমত থাকলেও বিয়েটা স্বাভাবিকভাবে হতো। কারণ তোমার মা বাবা রাজি থাকতেন এই বিয়েতে, তাই মা বাবার জন্য তোমার বিয়েটা করতেই হতো। হ্যাভেনের জায়গায় অন্য কোন ছেলে হলেও বাবা মা জোর করলে বিয়ে কিন্তু তোমায় করতেই হতো। তুমি নিশ্চয়ই বাবা মায়ের অবাধ্য সন্তান নও। এবারেও ডানে বামে মাথা নাড়ালো আহি। সাবা বলল, সেদিন যদি তুমি বাড়ি থেকে পালিয়ে না যেতে এবং জিসানের সাথে হ্যাভেন তোমায় না দেখতো তাহলে হয়তো তোমার উপর ওভাবে টর্চার করা হতো না। পৃথিবীতে কোন পুরুষই স্ত্রীর পরকীয়া মেনে নিতে পারে না, সেখানে হ্যাভেনের প্রথম স্ত্রী
প্রথম ভালোবাসার মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে প্রত্যাখ্যান করে এমন একটা অতীত যার জীবনে রয়েছে, সে দ্বিতীয়বার এমন কিছুর সম্মুখীন নিশ্চয়ই হতে চাইবে না। তুমি পরকীয়া করনি, কিন্তু তুমি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর যখন হ্যাভেন তোমাকে পায় তখন তুমি ছিলে জিসানের সঙ্গে। যে জিসানি ছিল তার প্রাক্তন স্ত্রীর পরকীয়ার সঙ্গী এবং প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী। সেদিন হ্যাভেনের জায়গায় অন্য যে কোন ছেলে থাকলেই রিয়্যাক্টটা অভাবেই করত। সেখানে যদি হয় সাইকোপ্যাথিতে আক্রান্ত, তাহলে তো কথাই নেই। বিস্ময় চোখ মুখে চেয়ে রইল আহি। কিন্তু সাবা থেমে রইল না, প্রশ্ন করল, সেদিনের পর বা সেদিনের আগে হ্যাভেন কখনো রাগের বশে তোমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে? না। কি আশ্চর্য, প্রথম দেখায় তুমি গায়ে হাত তুললেও সে হাত তুলেনি, কিন্তু যখন বাড়ি থেকে পালালে এবং জিসানের সঙ্গে পেল তোমায় তখন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এটা আমার কাছে কিন্তু স্বাভাবিকই লাগছে, ডোন্ট মাইন্ড। আহি করুণ চোখে চেয়ে রইল। তা দেখে আবারও স্মিত হাসল সাবা। বলল, সাইকোপ্যাথি না থাকলে যে অবিশ্বাস আর যে সন্দেহটা রয়েছে ওর, সেটাও থাকতো না। আর এই মানসিক অসুস্থতা দূর করার জন্য ডক্টরের থেকে একজন একান্ত সঙ্গিনী ভীষণ প্রয়োজন ওর। মানসিক অসুস্থতা দূর করার জন্য একজন মানুষের প্রয়োজন প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার। অথচ সেসবের কিছুই পায়নি হ্যাভেন, পাবে কি করে? শুরুটাই ছিল তার ভুল, সঙ্গিনী খোঁজায় ছিল ভুল। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, জোরের ওপর কোন সম্পর্কই মধুর করে গড়ে তোলা যায় না। এটা ওর মস্তিষ্ক বুঝতে পারেনি। একটু থেমে আবারও বলল, হ্যাভেন দ্বিতীয়বার ভালোবেসেছে, কিন্তু প্রথমবারের মতো বিশ্বাস করতে পারছে না। প্রথমবার তার হারানোর ভয় ছিল না, কিন্তু হারিয়ে ফেলেছে। দ্বিতীয়বার হারানোর ভয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। যা ফুটে উঠছে ওর অস্বাভাবিক আচরণে। ভালোবাসা নয় ম্যাম, নিজের জেদের জন্যই উনি আমায় বিয়ে করেছেন। শুরুটা যেভাবেই হোক ওই মানুষটা তোমায় ভালোবেসে ফেলেছে, আর সেই ভালোবাসা থেকেই তোমাকে হারানোর ভয় জন্ম নিয়েছে। একসঙ্গে থেকেও আমি যা বুঝতে পারিনি আপনি শুধু গল্প শুনে সেটা বুঝে গেলেন। অবিশ্বাস্য কণ্ঠে বলল আহি। এখানেই তো লজিক ডিয়ার। বলেই মুচকি হাসল সাবা। তার মানে আপনি বলছেন আমার পালিয়ে আসা উচিত হয়নি? পালিয়ে নয়, ছেড়ে আসা উচিত হয়নি। ধরো অপারেশন শেষে যদি হ্যাভেন প্রাণে বেঁচে যায়, জ্ঞান ফেরার পর জানতে পারে তুমি নেই, চলে গেছো, এই কথা শুনে সে মুহূর্তেই স্ট্রোক করে মারা যায়, হ্যাভেন কি হবে? চমকে ওঠে ভয়ার্ত কণ্ঠে বলে, এমন কিছু হবে না। আল্লাহ না করুক, এমন ঘটলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না তুমি। আর যদি বেঁচে ফেরে তাহলেও কোন না কোন ভাবে তোমাকে খুঁজে বের করবেই, কিন্তু তুমি চাইলে আমি সর্বাত্মক সহযোগিতা করব তোমায়। যদি হ্যাভেন থেকে মুক্তি চাও, মুক্তি পাবে। যদি হ্যাভেনের সঙ্গে স্বাভাবিক এবং ভালোবাসাময় জীবন গড়তে চাও, সেটিও পাবে। দ্বিতীয়টি শুনতাই মরিয়া হয়ে উঠল আহি। কিভাবে সম্ভব দ্বিতীয় জীবনকে পাওয়া? প্রশ্ন করতেই সাবা বলল, দ্বিতীয় জীবন তুমি তখনই পাবে যখন তুমি মন থেকে হ্যাভেনকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে, নিজ ইচ্ছেতে ফিরে যাবে ওর কাছে। কিন্তু এর জন্য হ্যাভেনকে তোমাকে চিনতে হবে, বুঝতে হবে। তার থেকেও বেশি জরুরি নিজের মনকে বোঝা। তোমার মন ঠিক কি চায়? তোমার মনে হ্যাভেন শুধুই অপ্রিয় হয়ে রয়েছে, নাকি প্রিয়র স্থানও দখল করে নিয়েছে? হ্যাভেন শুধুই তোমার ঘৃণা, নাকি ভালোবাসাও? এত কঠিন, এত জটিল প্রশ্নের উত্তর কি করে দেব ম্যাম? আহির বয়স কম। এ বয়সে এত জটিলতা না বোঝাই স্বাভাবিক। ওর বয়সে সাবাও এতটা বুঝদার ছিল না। যদি বুঝদারি থাকতো তাহলে আজ তার জীবনটাও অন্যরকম হতে পারত। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাবার। বলল, এই উত্তর সত্যি কেউ কাউকে বোঝাতে পারবে না, সবাইকে নিজের অনুভূতি নিজেকেই বুঝে নিতে হয়। কেউ পারে না কারো অনুভূতি কাউকে বুঝিয়ে দিতে। সময় পরিস্থিতি ধীরে ধীরে সবটা বুঝিয়ে দেয়। নিজের মনের কথা বুঝতে হলেও নিজেকে সময় দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, যে পুরুষ 1.5টা বছর তোমার শরীর ছুঁতে পেরেছে, সেই পুরুষ কি একটুখানিও হৃদয় ছুঁয়ে দিতে পারেনি? থমথমে মুখে চেয়ে রইল আহি, এই উত্তর যে সে নিজেও পরিষ্কারভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না। বারবার মনে পড়ে যায় হ্যাভেনের প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা, সে নয় রূপসা। রাত তখন প্রায় 10টা। আহি নিশ্চুপ হয়ে বসে আছে। সাবা তার থেকে উঠে যায় বেকনিতে। পুরো বাড়ির আশেপাশে চোখ বুলায়, দেখতে পায় 10-12 জন অপরিচিত পুরুষ মুখ। তার আর বুঝতে বাকি নেই এরা হ্যাভেন তালুকদারের লোক।
কিন্তু সে একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী হয়ে অপর নারীর প্রতি জোর-জুলুম করাকে প্রশ্রয় দেবে না, আবার সত্যিকারের ভালোবাসা হারিয়ে যেতে দিতেও মন সায় দিচ্ছে না। আর যাই হোক, তার নির্মল এসব শুনলে আহি আর হ্যাভিনের বিচ্ছেদকে কখনোই সাপোর্ট করত না। এ মুহূর্তে আহিকে জানতে দেওয়া যাবে না তার পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে ভেবেই নিজের দেবর নির্ঝরকে ফোন করল সাবা। প্রয়োজনীয় কথা বলে চিন্তিত মুখে ঘরে ফিরে আসে এবং কঠিন এক সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত হবে হ্যাভিনের প্রতি আহির ভালোবাসা আছে কিনা তার সঠিক পরীক্ষা। রাতে খাবার খাওয়ার জন্য জোর করেও লাভ হলো না। আহি পানি ছাড়া মুখে কিছুই তুলল না। সাবা আহির দিকে অপলক চোখে চেয়ে আছে। মেয়েটা সত্যি চোখ ঝলসানো সুন্দরী, তবে চোখ জোড়া একদম নির্মলের চোখের মতো ডাবের পানির ন্যায় ঘোলাটে, দু চোখের মনি হালকা ব্রাউন কালারের। আহিকে দেখলে নির্মল নিশ্চয়ই গলা উঁচু করে রসিকতার সুরে বলতো, সে তার মেলায় হারিয়ে যাওয়া ছোট বোন। তা শুনে নির্মলের বোন নেহা নিশ্চয়ই জলে পুড়ে ছাই হয়ে যেত। মুচকি হেসে সাবা আহিকে নিয়ে একটি রুমে চলে গেল। বিছানায় বসতে দিয়ে পুরনো এক ডায়েরি বের করে তার সামনে ধরল। বলল, সারারাত নিশ্চয়ই ঘুম হবে না, কিন্তু আমাকে ঘুমাতেই হবে। আমার নির্মল অপেক্ষা করছে আমার জন্য। এটা আমার ননদের রুম, ঘন্টা দুয়েক পর আমার দেবর আসবে, তোমার পাশের রুমটাই ওর, ভয় পেও না। তাকে বলা হয়েছে বাড়িতে আমার মেয়ে স্টুডেন্ট আছে। এটা কিসের ডায়েরি ম্যাম? পুরনো ডায়েরি, খুব বেশি পুরনো নয়, তবে এটাতে রয়েছে আমি এবং আমার প্রিয়র জীবনের কিছু কাহিনী। সারারাত কেটে যাবে তোমার, আর হ্যাঁ, সকালে তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমার জীবনে এনে দেবে অনেক বড় এক পরিবর্তন। মলিন দৃষ্টিতে চেয়ে মৃদু হেসে প্রশ্ন করল, আপনার এবং স্যারের মানে আপনার হাজব্যান্ডের জীবন ঘটিত লেখা আছে? মৃদু হাসল সাবা লাজুক চোখে, মুখে মাথাও নাড়াল। আহি নিষ্পলক চোখে চেয়ে রইল সাবার দিকে। সাবা ম্যাম দেখতে বেশ সুন্দরী। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করবে না তার বয়স 23 ক্রস করেছে এবং সে একজন প্রফেসর। চেহারার মাধুর্য এবং উচ্চতা দেখে বোঝার উপায় নেই সে কলেজ পড়ুয়া নাকি ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট। না বোঝার খাতিরেই অহরহ বিয়ে এবং প্রেমের প্রস্তাব পান এই সাবা ম্যাম। জুনিয়রদের তালিকাই বেশি। আহি হিয়ার কাছে শুনেছিল হ্যারিও সাবা ম্যামকে প্রপোজ করেছিল। হিরারও ক্রাশদের মধ্যে প্রথম তালিকায় রয়েছে সাবা ম্যাম। প্রায় অনেক স্টুডেন্টই মারাত্মকভাবে ক্রাশ খেয়ে বসে আছে এই ম্যামকে দেখে। হঠাৎ আহির মনে পড়ল হ্যাভিনের কথা। সাবা ম্যামকে নিয়ে হ্যাভিনকেও বেশ কথা বলতে শুনেছে। ম্যামের বাসা হ্যাভিনই চিনিয়েছে আহিকে। হঠাৎই মেজাজ খারাপ হয়ে গেল আহির। বিড়বিড় করে বকে দিল হ্যাভিনকে। আবার সন্দেহ হলো হ্যাভিন কি ম্যামের বাসায় আসতো। ম্যামের প্রতি কোনোভাবে আকৃষ্ট নয় তো হ্যাভিন। পরক্ষণেই ভাবল, ছি কি ভাবছি আমি, আর যাই হোক হ্যাভিন ক্যারেক্টারলেস নয়। আহি বুঝল এ মুহূর্তে সে একটু হলেও জেলাস ফিল করছে। সাবা চলে গেছে তার রুমে। আহি বাথরুম থেকে বেরিয়ে পরনের কাপড় ঠিক করে নিয়ে বিছানায় বসল। ডায়েরিটা ধরে বিড়বিড় করে বলল, সবার জীবনের প্রণয় পরিণয় কত মধুর হয়, অথচ আমার জীবনে প্রণয়ের আগেই ভয়ঙ্কর পরিণয় ঘটল। সাবা ম্যাম সময় কাটানোর জন্য তাদের জীবন কাহিনী পড়তে দিলেন। কেউ কারো জীবন কাহিনী এভাবে কাউকে পড়তে দেয়? একদিনেই এতটা আপন করে নিলেন ম্যাম আমায়। নানারকম চিন্তা করতে করতেই ডায়েরির প্রথম পৃষ্ঠায় চোখ বুলালো আহি। প্রথম পৃষ্ঠা পড়া মাই চমকে গেল সে। প্রথমেই লাইনগুলো কোন না কোন ভাবে তার জীবনের সাথে যেন মিলে যায়। তাহলে কি ডায়েরি পড়তে দেওয়ার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে? রয়েছে এই ডায়েরির ভিতরেই অনেক প্রশ্নের উত্তর। এই ডায়েরি পড়ার মাধ্যমেই কি তার মনের সকল দ্বিধার অবসান ঘটবে? আমার অপ্রিয় তুমি, আমার প্রিয় তুমি, আমার ঘৃণা তুমি, আমার ভালোবাসা তুমি, 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 শুধুই তুমি নির্মল। চলবে। গল্প, অহে প্রিয়। লেখনীতে জান্নাতুল নাইমা। সূচনা পর্ব।